একটুখানি শর্টে আজকে একটুখানি পড়বো, কারণ আমাদের গ্রুপ 16টাই আজকে কমপ্লিট করবো, আর কিচ্ছু নয়। বাট এইটুকুও বলেছি গ্রুপ 16 যেখানে পড়ছি মানে যে আমি বই থেকে আমায় পড়তে হবে না তা কিন্তু নয়, বই থেকে কিন্তু পড়তে হবেই, মাস্ট। তার সাথে আমি নোট দিয়ে দেবো। আমি চেষ্টা করছি আজকে রাতের মধ্যেই যতটা যা কিছু করার আমি শেষ করবো আজকে। আচ্ছা এবারে হ্যাঁ বলো। পিডিএফ মানে মানে পুরোপুরি আলাদাভাবে পিডিএফ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তুমি আমার ক্লাসের শেষে একটুখানি গ্রুপে গ্রুপে মানে আমায় আলাদাভাবে একটুখানি বলো, ঠিক আছে? আমার কাছে এবার ল্যাপটপটা আমি চেঞ্জ করেছি, এবার আমার কাছে আছে কিনা সেটা দেখতে হবে, যদি থাকে আমি অবশ্যই দিয়ে দেবো, অসুবিধা নেই, ওতে আমার কোনো প্রবলেম নেই। চলো এবারে যেটা বলছি, হ্যাঁ তবে নোট পড়ার থেকে কিন্তু আমি স্টিল বলছি বই পড়া অনেক ভালো নোট পড়ার থেকে। এখন আমি বলেছি বই পড়া সব সময়ের জন্যই ভালো। আচ্ছা O2 নর্মাল যদি আমাদের মেটালের সাথে আমরা রিয়াকশান করি সাধারণত কী হয়, অক্সাইডস হয়। অক্সাইডস মানে সাধারণত দেখবে MO2 বিভিন্ন রকম হতে পারে। তাছাড়া কী হয়, বিভিন্ন ধরনের কী হয়, পারঅক্সাইডস হয়। পারঅক্সাইড সাধারণত হয় M2O2 এই ধরনের হয়। অথবা মনে করো দেখবে বিভিন্ন ধরনের সুপার অক্সাইডসও হয়। আচ্ছা সুপার অক্সাইডসের একটা এক্সাম্পল যদি বলে, এটা কোশ্চেনে আসতে পারে, সেটা হচ্ছে KO2। KO2তে কিন্তু কি হয়, K প্লাস আর O2টা ওভারঅল চার্জ কিন্তু মাইনাসে থাকবে, মানে এক একটা অক্সিজেন কিন্তু মাইনাস হাফ করে থাকবে। আচ্ছা এই O2কে আমরা নর্মাল যদি মনে করো নন মেটাল দেওয়া হয়, এখানে যদি আমরা নন মেটাল দিয়ে সাধারণত রিয়াকশান করাই, তাহলে কি হবে, নন মেটাল দিলে সাধারণত অক্সাইডসই হবে। এটা নন মেটাল দিলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে অক্সাইডসই হয়। আচ্ছা এখানে যদি আমরা এটাকে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রিসিটি দিই, তাহলে O2টা কিন্তু O3তে কনভার্ট হবে, অক্সিজেন মানে একটা র্যাডিক্যাল হয়ে O3তে কনভার্ট হবে। আচ্ছা যদি মনে করো কোনো সালফাইড বা মেটাল সালফাইডের সাথে আমি রিয়াকশান করাই, তাহলে কি হবে, অক্সাইডে কনভার্ট হবে প্লাস SO2 দেখো রিলিজ করবে। যদি মনে করো এখানে এটাকে কার্বন ডাই সালফাইডের সাথে রিয়াকশান করাই, তাহলে তৈরি করে দেবে কি নর্মাল CO2 প্লাস হচ্ছে SO2। যদি মনে করো হাইড্রোকার্বনসের সাথে রিয়াকশান করাই, হাইড্রোকার্বনসের সাথে যদি মনে করো আমার কমপ্লিট বার্নিং হয় বা কমপ্লিট অক্সিডেশন হয়, তাহলে কি তৈরি করবে আমার CO2 প্লাস H2O। এই রিয়াকশানটা অলরেডি আমরা হাইড্রোকার্বনেও পড়েছিলাম। এবারে মনে করো আমার নর্মাল অক্সিজেন আছে, নর্মাল অক্সিজেনে যদি আমরা মনে করো NH3 ইউজ করি বা অ্যামোনিয়া ইউজ করি, তাহলে কি করবে, এই নাইট্রোজেনকে অক্সিডাইজ করতে পারে এবং এখানে NO তৈরি করবে। এই যে NOটা তৈরি এখানে যে NOটা তৈরি করলো, এই প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি অসওয়াল্ডস প্রসেস। আচ্ছা এখান থেকে O2কে যদি আমি Cl2 দিই, দাঁড়াও কেউ এটা জয়েন করতে চাইছে, 1 মিনিট। এবার যদি যেটা বলছিলাম, এবার মনে করো আমি যদি এখানে কি বলছিলাম এটা, হ্যাঁ Cl2 যদি দিই, যদি আমি ক্লোরিন দিই বা ক্লোরিন না সরি ভুল হয়ে গেল, HCl দিই, মানে হাইড্রোজেন ক্লোরাইড দিয়েছি, তাহলে দেখো Cl এখানে আছে -1 অক্সিডেশন স্টেটে, তাহলে ক্লোরিনকেও অক্সিডাইজ করতে পারে, তাহলে একে কী করবে, Cl2তে কনভার্ট করছে। তাহলে এগুলো কিন্তু সব অক্সিডেশন প্রসেস, মানে হচ্ছে অক্সিজেন এখানে O2টা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। এই প্রসেসটা একবার আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ডিকন্স প্রসেস, এটা একবার আমি দেখিয়েছিলাম। আচ্ছা এছাড়া মনে করো যদি আমি O2কে নর্মাল মনে করো যদি আমি SO2 দিয়ে করি, তাহলে এটা কিন্তু SO3তে কনভার্ট হবে এবং এটাও দেখো অক্সিডাইজ হচ্ছে, এবং এটাকে আমরা বলি কন্ট্যাক্ট প্রসেস। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট প্রসেস। আমি পুরোটাই রেকর্ডিং করছি এবং রেকর্ডিংটা আজকেই পাবে, এই রেকর্ডিংটা আজকেই পাবে, আপলোড আমি মানে হয়ে যাওয়ার সাথে সাথেই আপলোড করে দেবো, আজকে পেয়ে যাবে। আচ্ছা এবারে এই যে আমরা ডাইঅক্সিজেন বলছি, O2 মানে কি, O2 মানে তো আমার নর্মাল ডাইঅক্সিজেন। এখন এই O2র ক্ষেত্রে নর্মাল যদি আমরা মানে প্রিপারেশানটা বলি, তাহলে প্রিপারেশান আমরা কীরমভাবে করতে পারি, O2র প্রিপারেশান আমরা কীরমভাবে করতে পারি, নর্মাল মনে করো কোনো নাইট্রেট আছে, নর্মাল কোনো নাইট্রেটকে যদি আমরা হিট করি, তাহলে কি হবে, এ করসপন্ডিং M2O এতে কনভার্ট হবে, তার সাথে হচ্ছে NO2 প্লাস O2 এটা রিলিজ করবে। তাহলে এইগুলো হচ্ছে নর্মাল আমার O2র ম্যানুফ্যাকচারিং প্রসেস। কিন্তু এখানে এমটা কী, তাহলে এমটা তো দেখতে হবে। দেখো M2O হচ্ছে মানে কি, এমটা হচ্ছে
তোমার গ্রুপ 1 মেটাল অ্যাটমস হতে হবে, তার মানে এমটা কি হতে হবে, আইদার লিথিয়াম হতে পারে অথবা সোডিয়াম, এই রকম হতে পারে, বাট সোডিয়াম কম হবে, বাট লিথিয়ামে কিন্তু ম্যাক্সিমাম। আচ্ছা, এবার মনে করো এখানে MnO3কে হিট করলে এটা যে শুধুমাত্র M2O হবে তা কিন্তু নয়, MnO2ও হতে পারে, MnO2ও হতে পারে, ডিপেন্ড করছে কি এখানে মেটালটা কি বা এমটা কি সেইটা। এখন যদি মনে করো এখানে MnO2 হয়, তার মানে এখানে এমটা কি হবে, এম হচ্ছে অল অ্যালকালি মেটালস এক্সেপ্ট লিথিয়াম। লিথিয়াম ছাড়া যে কটা অ্যালকালি মেটালস থাকবে প্রত্যেকটাই হচ্ছে MnO2 দেবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের করসপন্ডিং ম্যানুফ্যাকচারিং প্রসেস হলো। আচ্ছা, এছাড়া আর একটা হয়, সেটা হচ্ছে যদি মেটালটা মনে করো +2 অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে কি হবে, মানে MnO3(2) যদি হয়, তাহলে তাকে হিট করলে কি আসবে, আসবে MO প্লাস NO2 প্লাস O2। M2O কিন্তু হবে না, কারণ এটা তো +2 অক্সিডেশন স্টেটে আছে, সেই জন্য MO2 তো আর হবে না, MO হয়ে যাবে সেক্ষেত্রে, সরি M2O তো হবে না, MO হয়ে যাবে। তাহলে এমটা কি হবে, এমটা কিন্তু হবে অল অ্যালকালাইন আর্থ মেটালস। দেখো, অল অ্যালকালাইন আর্থ মেটালস। আচ্ছা, এর সাথে আরও কিছু কিছু হতে পারে, যেরকম মনে করো জিঙ্ক, কপার, লেড, এগুলোও হতে পারে। তাহলে এগুলো হয়ে গেল মোটামুটি O2-র দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে আমি O2কে কীভাবে তৈরি করব। এছাড়া এটা হচ্ছে আমাদের 1 নম্বর একটা প্রিপারেশান বললাম। আবার কে জয়েন করছে, এটা মনে করো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রিপারেশান। এবার একটু 2 নম্বর প্রিপারেশানের দিকে যাই। 2 নম্বর প্রিপারেশান মানে কি, মানে এই ছাড়া মনে করো নাইট্রেট ছাড়া আর কাউকে কি হিট করলে হয়, হ্যাঁ হয়। এই যে রিয়াকশানটা করছি এটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা একবার রিয়াকশান করেছিলাম। দেখো, পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে এটাকে যদি আমরা হিট করি তাহলে কী হয়, KCl প্লাস O2-তে কনভার্ট হবে এবং 3O2 হবে। যদি আমি ব্যালেন্স করি তাহলে এটা হয়ে যাবে 2KClO3, 2KCl প্লাস 3O2 যদি ব্যালেন্স করি। এটা একদম যে ফার্স্ট আমরা রিয়াকশান করেছিলাম সেখানেই করেছিলাম। সিমিলারলি যদি আমরা KMnO4-কে হিট করি তাহলে KMnO4 থেকে যেটা আসবে সেটা হচ্ছে K2MnO4 প্লাস হচ্ছে MnO2 প্লাস হচ্ছে আমাদের O2। এখান থেকে যদি আমরা K2Cr2O7-কে হিট করি তাহলে কি আসবে, নর্মাল চলে আসবে আমাদের এখান থেকে Cr2O3। দেখো, এইগুলো হচ্ছে মানে মেন যে প্রোডাক্টগুলো, এগুলো মনে রাখতে হয় তাহলেই তুমি পারবে। যেমন Cr2O3 যদি মনে রাখো, দেখো বাকিটা তোমার মনে থেকেই যাবে। দেখো K2Cr4 হবে, তার মানে বাকি যে প্রোডাক্টটা থাকবে সেটা কী হবে, K2Cr4, তার মানে O2 বেরিয়ে গেল, তার মানে O2 তৈরি হলো এখানে। দাঁড়াও, আবার কে জয়েন করছে, 1 মিনিট। এত সবাই লেটে লেটে কী করে জয়েন করো, 10টার সময় বলেছি, এখন সব লেটে লেটে জয়েন করছে। চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 নম্বর, এগুলো 4 নম্বর প্রিপারেশান। আচ্ছা, 5 নম্বর দেখো, যদি আমরা Pb3O4-কে হিট করি, দেখো এটাও বুঝতে পারবে। Pb3O4-এ দেখো লেড কোন গ্রুপে আছে, গ্রুপ 14। গ্রুপ 4-এর জেনারেল অক্সিডেশন স্টেট কত, +4, কিন্তু লেডে কি আছে, লেডে আছে 6s2, তাহলে এ কি দেবে, গ্রুপ -2 অক্সিডেশন স্টেট। তার মানে এর যে অক্সিডেশন স্টেটটা হবে সেটা হবে +2, তার মানে এ অ্যাকচুয়ালি যেটা ফর্ম করবে সেটা হচ্ছে PbO। আর PbO যদি তৈরি হয় তার সাথে কি পড়ে থাকবে, O2। আমি ব্যালেন্স করিনি, তোমরা যদি চাও এটা ব্যালেন্স করে লিখে নিতে পারো। 6 নম্বর দেখো H2O2, এটা আমরা সবাই জানি। H2O2-কে যদি আমরা হিট করি তাহলে কি হবে, নর্মালি H2O তৈরি করবে, তার সাথে O2। সিমিলারলি ব্যালেন্স তোমরা করে নেবে, আমি কিন্তু ব্যালেন্সগুলো করে দিচ্ছি না। Ag2O, সিলভারের অক্সাইড যদি আমরা হিট করি কী হবে, সিলভারের প্রেসিপিটেট পড়ে যাবে প্লাস O2, নর্মাল সিলভারের প্রেসিপিটেট প্লাস O2। সিমিলারলি যদি আমি মার্কিউরিক অক্সাইডকে হিট করি একই রকমভাবে মার্কিউরিরও প্রেসিপিটেট পড়ে যাবে প্লাস O2। আর কি হতে পারে, আর একটা হতে পারে নর্মাল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ H2O, ইলেকট্রোলাইসিস অফ H2O। যদি আমরা H2ওর ইলেকট্রোলাইসিস করি তাহলে সেখান থেকে আমরা পেতে পারি, সিম্পল জিনিস, ইলেকট্রোলাইসিস অফ H2O থেকেও পেতে পারি, বাট ওইখানে কোনো রিয়াকশানের কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এইবারে প্রপার্টিস অফ ডাইঅক্সিজেন একটু দেখে নিই, মানে কেমিক্যাল প্রপার্টিস অফ O2-র কেমিক্যাল প্রপার্টিস কীরকম হতে পারে। O2 সাধারণত কী হয়, অক্সিডাইজিং এজেন্ট হিসেবেই তো কাজ করে। সাধারণত কী হবে, যাদের সাথে রিয়াকশান করবে তাদের সাথে কী হয়, অক্সাইড ফর্ম করে নেবে, তাই না। তাহলে মনে করো এখন যদি O2, যদি মনে করো আমি লেডের সাথে রিয়াকশান করাই তাহলে কী হবে, PbO2 হবে কি, PbO হবে। কেন, ওই যে বললাম এখানে 6s2 আছে, আর 6s2 থাকার জন্য কী হবে, ইনার্ট পেয়ার এফেক্ট হিসেবে কাজ করবে। এটা কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট হবে। ইনার্ট পেয়ার এফেক্ট হলে কিন্তু PbO2 হবে না, হবে কিন্তু PbO, কারণ গ্রুপ 14-এ বাকি সবাই O2 করবে, ও কিন্তু O করবে।
যদি মনে করো জিঙ্কের সাথে রিয়াকশান করি কী হবে, নর্মাল জিঙ্কের স্টেবল অক্সিডেশন স্টেট +2, তাহলে জিঙ্ক অক্সাইডই হবে। মনে করো ZnS এর সাথে যদি রিয়াকশান হয় একই হবে, জিঙ্ক অক্সাইডই হবে, কারণ এখান থেকে যে সালফারটা আছে ও সালফারকেও এখানে অক্সিডাইজ করে নর্মাল SO2 তে কনভার্ট করে দেবে, কারণ অক্সিজেন হচ্ছে সিম্পল হচ্ছে ও তোমার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, যদি মনে করো CH4 মিথেন হয় তাহলে কী তৈরি করে দেবে, CO2 + H2O, এটা আমরা আগেই দেখেছি, হাইড্রোকার্বন হলে তাই করবে। আচ্ছা, তাছাড়া মনে করো যদি আমি এখন এখানে অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে কী হবে, Al2O3 করে দেবে। আচ্ছা, আর কি হতে পারে, মনে করো যদি আমরা সিলভার ইউজ করি, সিলভারের পজিটিভ স্টেবল অক্সিডেশন স্টেট কি +1, তাহলে হয়ে যাবে Ag2O। তাহলে এই ধরনের বিভিন্ন রকম রিয়াকশান হতে পারে। আচ্ছা, এই PbO ছাড়া এখানে অ্যাডিশনাল যে প্রোডাক্টগুলো হতে পারে সেগুলো বলে দিই, সেটা হচ্ছে PbO2 আর Pb3O4, এটাও কিন্তু হতে পারে, কিন্তু স্টেবল কোনটা হবে, এটা কিন্তু স্টেবল, যেটা মেন প্রোডাক্ট হবে দ্যাট ইজ PbO, কারণ +2 অক্সিডেশন স্টেটটাই কিন্তু সব থেকে বেশি স্টেবল। তাহলে PbO2 Pb3O4 হবে, মিক্সচার অফ প্রোডাক্টসই হবে, কিন্তু সবসময়ের জন্যই যেটা তোমার মেন প্রোডাক্ট হবে সেটা কিন্তু PbO2। আচ্ছা, এবারে এর সাথে আর একটা জিনিস একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে নর্মাল O2 দেখতে কিরাম, অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, এটা তো দেখতে হয়। তার মানে এখানে সাধারণত কি আছে, আমাদের বন্ড অর্ডার যদি বলি তাহলে 2 হচ্ছে, কিন্তু অনেকে দেখলে ভাববে যে এটা হয়তো ডায়াম্যাগনেটিক, কিন্তু এটা ডায়াম্যাগনেটিক নয়, এটা কিন্তু হয় প্যারাম্যাগনেটিক। এটা আমরা যখন আগের বছরে কেমিক্যাল বন্ডিং পড়েছিলাম, দেখবে ওখানে এমও করেছি, সেই এমোতেই দেখবে আমরা দেখতে পেয়েছিলাম যে O2 কিন্তু কখনোই ডায়াম্যাগনেটিক হয় না, O2 ইজ অলওয়েজ প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে? এই বাকি সবাই বুঝতে পেরেছো তো? আমি চেঞ্জ করছি এবারে, বাকি সবাইকার ক্লিয়ার হয়েছে? আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো একটু হয়তো ফাস্ট পড়াচ্ছি, কিন্তু আজকে আমরা এইটুকুই পড়বো, গ্রুপ 16ই কমপ্লিট করব, অন্য কিছু আজকে আমরা পড়বো না। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অল্প, একদম অল্প একটু দেখবো, সেটা হচ্ছে O3। O3 মানে কি, আমাদের ওজোন, তাই না? তাহলে O3 ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কীরকম বা প্রিপারেশন বলে দিচ্ছি। O3-র আমরা প্রিপারেশন কীভাবে পড়ব, O3 প্রিপারেশন হচ্ছে সিম্পল, O2 থেকে হবে কি হবে, 3O2 আছে, 3O2 থেকে আমরা কি পাবো, 2O3 পেয়ে যাব। আচ্ছা, কিভাবে পাচ্ছি, প্রসেসটাকে আমরা বলবো ইলেকট্রিক ডিসচার্জ, তাই তো? প্রসেসটা কি হয়ে যাবে, ইলেকট্রিক ডিসচার্জ, ব্যাস হয়ে যাবে। 3O2 থেকে আমার নর্মাল আমি পেয়ে যাবো তাহলে 2O3। এবারে O3 নর্মালি তোমার স্ট্রাকচার ফাকচারগুলো একটুখানি প্রয়োজন হয়, তাছাড়া খুব একটা বেশি প্রয়োজন নেই। আচ্ছা, O3-র নর্মাল যদি মনে করো আমাদের স্ট্রাকচার দেখাতে হয় তাহলে আমরা এরকমভাবে মনে করো দেখাতে পারি যে দুটো অক্সিজেন এরকমভাবে থাকবে এবং আরেকটা অক্সিজেনের সাথে এরকম কোঅর্ডিনেট বন্ড করে থাকবে, এরকম দেখানো যেতে পারে, অথবা আরেকটা দেখানো যেতে পারে এরকম। এই একই জিনিসকে কেউ দেখাতে পারে আবার প্লাস মাইনাস করে করে, একই জিনিসকে কেউ যদি চায় সে এরকম প্লাস মাইনাস করেও দেখাতে পারে, কোঅর্ডিনেট বন্ড না দিয়ে, কারণ অক্সিজেন যেখানে 3টে বন্ড করছে সেটা প্লাস হয়ে যাবে, যেখানে একটা বন্ড করছে সেটা হবে আমার মাইনাস। তাহলে আইদার তুমি ওই রকমভাবে দেখাতে পারো অথবা আরেক রকমভাবে দেখাতে পারো, মানে কোঅর্ডিনেট বন্ডের থ্রুতেও দেখাতে পারো, অথবা নর্মাল প্লাস আর মাইনাস দিয়ে দেখাতে পারো। তাহলে এইবারে ওজনের কিছু কিছু রিয়াকশান দেখি। ওজনের নর্মাল যে প্রিপারেশন প্রপার্টিজ ইউজেজ আমি নোট দেবো, বাট আমি যেটা এখানে পড়িয়ে দিচ্ছি দ্যাট ইজ মানে যেগুলো মেন পার্টটা একটুখানি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখো O2 এর ক্ষেত্রে নর্মাল যদি আমরা রিয়াকশান করি তাহলে কি কি হবে, নর্মাল O2 মানে কি, নর্মাল O3 মানে কি, O3 মানে কিন্তু O2 প্লাস হচ্ছে একটা ন্যাসেন্ট অক্সিজেন, এটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। অ্যাকচুয়ালি O3 মানে কিন্তু তাই, তার মানে O3 এ এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা আছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, মানে যে ন্যাসেন্ট অক্সিজেন ওটাই অক্সিডাইজ করে। নর্মাল O2 তো অক্সিডাইজিং এজেন্ট এমনিও, বাট O3 যদি হয় তাহলে O3 কিন্তু ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্যাট দিস ন্যাসেন্ট অক্সিজেন এই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে খুব ভালো কাজ করবে। তাহলে দেখো এখন যদি আমি NO এখানে ইউজ করি তাহলে NO-তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2, তাহলে একে অক্সিডাইজ করে দিয়ে কী হবে NO2 প্লাস দেখো O2 বেরিয়ে যাবে। সব সময়ের জন্য দেখবে এই যে অক্সিজেনটাকে আমরা লিখছি এই অক্সিজেনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ন্যাসেন্ট অক্সিজেন, এই অক্সিজেনটাই সবসময়ের জন্য দেখো অ্যাড হচ্ছে। এবার মনে করো O3-তে আমি NO যোগ না করে মনে করো আমি SO2 যোগ করলাম, তাহলে কী হবে, ওই ন্যাসেন্ট অক্সিজেনটাই দেখো অ্যাড হয়ে গিয়ে হবে SO3, বাকিটা পড়ে থাকবে O2। তাহলে O3 এর রিয়াকশান দেখো একদম সোজা,
কেউ যদি মানে বুঝতে না পারো এর থেকে সোজা আর কিছু হতে পারে না। যেটা আমি বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে শুধু ন্যাসেন্ট অক্সিজেনটাকে অ্যাড করে দাও, বাকিটা পড়ে থাকবে। সেম জিনিস, শুধুমাত্র মনে রাখবে ন্যাসেন্ট অক্সিজেনটা হচ্ছে ওর অক্সিডাইজিং পাওয়ার, পুরোটাই হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেনের জন্য ও অক্সিডাইজ করে। সিমিলারলি এখানে কি হবে, এটা হয়ে যাবে I2 প্লাস KOH প্লাস O2। আচ্ছা, এখান থেকে মনে করো যদি আমি আরও রিয়াকশান করি, ফর এক্সাম্পল আমি করলাম PBS, তাহলে PBS থেকে কি হবে, PBO হবে, আর O2 যেটা সাইডে থাকবে সেটা SO2 করে নেবে সালফারের সাথে করে নিয়ে। এবারে এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি দেখো পুরোটাকে যদি এবার আমি রিয়াকশান করাই মানে 2 মোলস, তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি এটা পুরোটাতে কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো, PBO প্লাস SO2, পুরোটা কনভার্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি PbSO4 এ। মানে PBA হবে, SO2 হবে, আর মানে ওই 2 মোল ওইটা একসাথে রিয়াকশান করলে কি হবে, PbSO4 প্লাস O2 তৈরি করে নেবে। এখানে এটা 2 মোল রিয়াকশান করছে, সেই হিসাবে PbSO4 প্লাস O2 করে নেবে। আচ্ছা, তাহলে O3-র ক্ষেত্রে আমরা লিখে নেব O3 ইজ এ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। আর কেন হচ্ছে পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, এইটার কারণে, এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা আছে তার কারণে। এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? দেখে নাও। ঠিক আছে, চলো এইবারে আমরা এই যে অক্সিজেনের ক্ষেত্রে, বাবা আমার পাটা কি জ্বালা হচ্ছে, কীভাবে কেটে গেল কে জানে। হ্যাঁ, এইবারে যেটা বলছিলাম যে আমরা এই যে অক্সিজেনের ক্ষেত্রে যেগুলো পড়ছিলাম, তাহলে এগুলো কী হচ্ছে, এগুলো তো বিভিন্ন ধরনের অক্সাইডস হচ্ছে। এবারে এই অক্সাইডস মানে অক্সিজেন যখন লেগে যায়, অক্সাইডসই তো আমরা বলছি যার কারোর সাথে জুড়ে যখন যাচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে যদি ফ্লুরিন থাকে আমরা সেটাকে অক্সাইডস বলবো না। তাহলে এখানে একটা জিনিস একটু বলে দিই, আর হঠাৎ একটা মনে পড়লো ওই জন্য একটু বলে দিই। নর্মাল যদি এখন আমরা এটা বলি বন্ড লেন্থের অর্ডার, বন্ড লেন্থ, তাহলে দেখবে তোমরা এটা পারবে, নিজেরাও ক্যালকুলেট করতে পারবে। দেখো বন্ড লেন্থের অর্ডার দেখো, H2O2-তে দেখবে সব থেকে বেশি হবে, গ্রেটার দেন হবে অ্যাকচুয়ালি O3, গ্রেটার দেন হবে হচ্ছে O2F2, গ্রেটার দেন হবে হচ্ছে O2। দেখো এটাই ডবল বন্ড, তাই এখানে বন্ড লেন্থ সব থেকে কম হবে। দেখো এটাই ডবল বন্ড আছে, আর বাকি সবগুলোতে কি আছে, এগুলোই কিন্তু সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, তাই না? আচ্ছা, এবারে O2F2, O3 আর H2O2-র মধ্যে দেখো যেখানে আমার H2O2 আছে তার ক্ষেত্রে কী হবে বলো তো, বন্ড লেন্থটা তুলনামূলকভাবে বলছি বেশি হবে, সব থেকে বেশি। আর যখন O2F2 আছে মানে যেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, আরও ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে সেক্ষেত্রে কী হবে, তুলনামূলকভাবে বন্ড লেন্থটা আরও কম হচ্ছে। O3-র ক্ষেত্রে তুলনামূলকভাবে O2F2 থেকে বেশি, বাট H2O2 থেকে কম, কারণ একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারও পাবে সেই জন্যে। তাহলে এই কারণে এইটা একটুখানি আমাদের মনে রাখতে হয় যে বন্ড লেন্থটা হচ্ছে H2O2 গ্রেটার দেন O3 গ্রেটার দেন O2F2 গ্রেটার দেন O2, এইটা শুধু আমাদের একটুখানি মনে রাখতে হয়। এটা হঠাৎ মনে পড়লো বলে বললাম। আচ্ছা, এইবারে যে পার্টটায় আসছিলাম সেটা হচ্ছে নর্মালি আমরা যদি এখন অক্সাইডস ভাবি, মানে কারোর সাথে মনে করো অক্সিজেন যদি অ্যাড হয়ে যায় এক্সেপ্ট ফ্লুরিন, ফ্লুরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেনের সাথে ফ্লুরিন অ্যাড থাকলে আমরা ফ্লুরাইডস বলবো, বাকি সব জায়গায় আমরা কি বলি, সাধারণত অক্সাইডস বলি। এই অক্সাইডসগুলোকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো টোটাল যে কটা অক্সাইডস আছে আমরা কি করতে পারি, এদের 3 ভাগে ভাগ করতে পারি। কেন 3 ভাগে ভাগ করতে পারি, আমরা একটাকে বলতে পারি অ্যাসিডিক অক্সাইডস, একটাকে দেখো বলতে পারি আমরা বেসিক অক্সাইডস, আর একটাকে কি বলতে পারবো আমরা নিউট্রাল অক্সাইডস। অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল, ব্যাস এই 3টে অক্সাইড। আচ্ছা, প্রথমত দেখো এই যে আমরা অ্যাসিডিক অক্সাইড বলছি, এই অ্যাসিডিক সরি অ্যাসিডিক লিখেছি, বেসিক লিখেছি, নিউট্রাল আর একটা হওয়া উচিত ছিল না, সরি অ্যাম্ফোটেরিক হওয়া উচিত না, 4টে হবে না, কারণ অ্যাম্ফোটেরিক মানে অ্যাসিডিক বেসিক দুটো হিসেবেই কাজ করতে পারে, সেটা দেখানো উচিত ছিল। অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইডস, আর একটা হবে অ্যাম্ফোটেরিক অক্সাইডস। অ্যাম্ফোটেরিক মানে কি, মানে যারা অ্যাসিডিক অ্যান্ড বেসিক দুটো হিসেবেই কাজ করতে পারে। আচ্ছা দেখো, অক্সাইডস যখন আমরা বলছি তার মানে কি অ্যাসিডিক অক্সাইড যখন আমরা বলছি তার মানে কি, সেখানে নিঃসন্দেহে আমার যে অক্সাইডগুলো আছে, অক্সাইড কিন্তু অ্যাজ O2 মাইনাস রিলিজ করতে পারছে না। কারণ দেখো অক্সাইডসগুলো যদি O2 মাইনাস রিলিজ করে তাহলে সে কি করবে, H2ওর সাথে রিয়াকশান করে দেখো 2H মাইনাস তৈরি করবে। তাহলে এখানে কি হলো, এটা হয়ে গেল বেসিক, দেখো এটা হয়ে যাচ্ছে বেসিক।
তাহলে যদি O2 মাইনাসটা আলাদাভাবে প্রেজেন্ট থাকে তাহলে H2 এর সাথে রিঅ্যাকশন করেও বেসিক হচ্ছে, তাহলে কারা বেসিক অক্সাইডস হবে দেখো, তার মানে যে কোনো মেটাল অক্সাইড হচ্ছে বেসিক হবে, কারণ মেটালগুলো কী হবে অ্যাজ মেটাল প্লাস বা মেটাল 2+ হিসাবে এক্সিস্ট করবে। এই জন্যে অলওয়েজ বেসিক অক্সাইডস কারা হবে মেটালগুলো, আর অ্যাসিডিক অক্সাইডস কারা হবে নন মেটালগুলো, কারণ নন মেটালগুলো কী করবে, নন মেটালগুলো করবে হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড, এরা করবে আমাদের হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আর এরা কি করবে, এরা হচ্ছে করবে আমাদের আয়নিক বন্ড, আর আয়নিক বন্ড যদি করে তাহলে অক্সিজেনটা কী হিসেবে থাকবে O2 মাইনাস হিসাবে, O2 মাইনাস H2 এর সাথে রিঅ্যাকশন করে 2H মাইনাস করবে, তার মানে এরা হচ্ছে বেসিক অক্সাইড। আর নন মেটাল অক্সাইডসগুলো কী হবে, এরা করবে অ্যাকচুয়ালি আমাদের কোভ্যালেন্ট বন্ড, আর কোভ্যালেন্ট বন্ড যদি করে তাহলে কিন্তু এরা O2 মাইনাসটাকে ওরকমভাবে রিলিজ করতে পারবে না, যাতে তারা H2 এর সাথে রিঅ্যাকশন করে ওই OH মাইনাস তৈরি করছে, এরকম কিন্তু হবে না। তাহলে অ্যাসিডিক অক্সাইড কীরকম হতে পারে, যেগুলো নন মেটাল, মনে করো CO2, SO2, NO2 বা N2O5, অথবা মনে করো SO3 বা মনে করো Cl2O7, এই ধরনের প্রচুর অক্সাইড, যে কোনো নন মেটাল যদি তুমি ভাবতে পারো এরকম যে কোনো নন মেটাল অক্সাইডসগুলো হচ্ছে এরকম আসবে। আচ্ছা, এর সাথে কিছু কিছু হচ্ছে মেটাল অক্সাইডসও আসে, সব যে মেটাল অক্সাইডস আমাদের হবে তা নয়, যেরকম মনে করো CrO3 অথবা মনে করো Mn2O7, এইগুলো কিন্তু আমাদের মেটাল হলেও আমাদের অ্যাসিডিক অক্সাইড হয়, বাট বাকি যে মেটাল অক্সাইড আছে সেই মেটাল অক্সাইড নিঃসন্দেহে হচ্ছে আমাদের অ্যাসিডিক অক্সাইডই হবে। আচ্ছা, তাদের মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, মনে করো আমি বললাম Na2O, অথবা মনে করো CaO, অথবা মনে করো BaO মানে বেরিয়াম অক্সাইড, এরা সবই কী হবে, এরা সবই কিন্তু বেসিক অক্সাইড। বোঝা গেছে জিনিসটা, যে কোনো, অথবা মনে করো আমি যদি বলি এখন CuO অথবা FeO, এগুলো সবই হচ্ছে বেসিক অক্সাইড। এবারে অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক কারা হবে, অ্যাম্ফোটেরিক হচ্ছে অনেকটা দেখবে মেটালয়েডের কাছাকাছি যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাম্ফোটেরিকের কাছাকাছি আসবে। তাহলে অ্যাম্ফোটেরিক অক্সাইডস কীরকম হবে, যারা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টারও দেখাচ্ছে আবার বেসিক ক্যারেক্টারও দেখাচ্ছে, তাহলে কীরকম হবে, মনে করো জিঙ্ক অক্সাইড হতে পারে, অথবা মনে করো Al2O3 হতে পারে, অথবা মনে করো বেরিলিয়াম অক্সাইড হতে পারে BeO, Sb2O3 এটা হতে পারে, Cr2O3, PbO, SnO মানে স্ট্যানাস অক্সাইড, স্ট্যানিক অক্সাইড হতে পারে, গ্যালিয়ামের অক্সাইড হতে পারে, এগুলো। আর একটা কি, আর একটা হচ্ছে নিউট্রাল, এরা হচ্ছে না অ্যাসিডিক না হচ্ছে বেসিক, যেরকম ফর এক্সাম্পল খুব সহজ, সেটা হচ্ছে H2O না অ্যাসিডিক না বেসিক। সিমিলার এক্সাম্পল NO, সিমিলার এক্সাম্পল কার্বন মনোক্সাইড, দেখো না অ্যাসিডিক না বেসিক। অথবা মনে করো আর একটা হতে পারে, সেটা হচ্ছে N2O, এইগুলো হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইড। তাহলে অক্সাইড হচ্ছে এইরকম আমাদের 4 ভাগে ভাগ করতে পারি আমরা, অ্যাসিডিক, বেসিক, অ্যাম্ফোটেরিক আর নিউট্রাল, যার মধ্যে অ্যাসিডিক আর বেসিকের পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিডিক সেগুলোই হবে যেগুলো হচ্ছে মেটালের সাথে ইনভলভ, অ্যাসিডিক সেগুলোই হবে যেগুলো হচ্ছে নন মেটালের সাথে ইনভলভ, কারণ কোভ্যালেন্ট হলে O2 মাইনাসটাকে রিলিজ করতে পারছে না। আর যদি বেসিক অক্সাইড হয় মোস্টলি হচ্ছে তারা কি মেটাল অক্সাইডস হবে, কারণ মেটাল যদি হয় তাহলে সাধারণত আয়নিকের মতো হয়, আর মেটাল যদি হয় তাহলে মেটাল হিসাবে ওরা কি প্লাস চার্জ বা +2 হিসাবে এক্সিস্ট করছে, আর অক্সিজেনটাকে O2 মাইনাস হিসেবে রিলিজ করে দিচ্ছে। যেই অক্সিজেনটাকে O2 মাইনাস হিসেবে রিলিজ করছে ওরা কিন্তু এই H2 এর সাথে রিয়াকশন করে দেখো 2H মাইনাস তৈরি করতে পারবে। তার মানে যে কোনো মেটাল অক্সাইড যদি হয়, যে কোনো বলবো না, ম্যাক্সিমাম মেটাল অক্সাইডগুলোই কী হবে, সাধারণত আমাদের বেসিক অক্সাইডস হবে। তাহলে এইগুলো হলো আমাদের মোটামুটি অক্সাইডসের ক্লাসিফিকেশন। এই অবধি একটু আমাকে বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা, এই অবধি একটু বলবে বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার তো, সবার ক্লিয়ার হয়েছে তো এটা? ঠিক আছে, চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালোট্রোপস অফ সালফার, সালফারের অ্যালোট্রোপস। আচ্ছা, তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা হচ্ছে জাস্ট ওই রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার, এই দুটোই আছে, ঠিক আছে। আর তোমাদের সিলেবাসে সেরকম কিছু নেই, মানে জাস্ট এইটুকু মেনশন করে দিয়েছে। বাট স্টিল আমার মনে হয় না যে তোমাদের এইখান থেকে কোনো প্রশ্ন আসবে, বাট আমি একটুখানি বলে দিচ্ছি যাই তাও। আচ্ছা, একটাকে যেটা আমরা বলি যে রম্বিক আর মনে করো মনোক্লিনিক, এটা কীরকম হয়, সাধারণত S8 আলফা, যেটাকে আমরা আলফা বলছি সেটাই হচ্ছে আমাদের রম্বিক, এটাই হচ্ছে আমাদের রম্বিক সালফার। কালার হিসাবে আমরা বলবো এটা হচ্ছে ইয়েলো, ওই জন্য আমি শর্টে লেখাচ্ছি, যেরকমভাবে কোশ্চেন আসতে পারে ওই জন্য আমরা এগুলোকে একটু শর্টে লেখাচ্ছি, দেখো। আচ্ছা, এটা যদি আমি ইকুইলিব্রিয়ামে করি, মানে ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে লিখছি, কারণ যদি এটাকে আমরা হিট করি, রম্বিক সালফারকে যদি হিট করি তাহলে কোথায় যাবে, তাহলে
আমাদের করসপন্ডিং এটা এতে চলে যাবে, বলো মনোক্লিনিকে। আচ্ছা মনোক্লিনিক কি? মনোক্লিনিককে আমরা সাধারণত বিটা দিয়ে বলি, মানে ওটা যেরকম আলফা বলছি, আলফাটা তাহলে নিচে দেবো না, এরকম লিখে দিই, তাহলে এটা দিচ্ছি আলফা আর এটা হচ্ছে বিটা, মানে আলফা অথবা রম্বিক, আর একটা বলছি আমরা বিটা, অথবা এটাকে বলতে পারি মনোক্লিনিক, এটাকে বলতে পারি আমরা মনোক্লিনিক সালফার। আচ্ছা মনোক্লিনিক সালফার মানে হচ্ছে বিটা, আবার মনোক্লিনিক সালফারের যদি আমরা কালার বলি তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের কালারলেস। ব্যাস এইটা মোটামুটি বলতে পারো যে এটাই হচ্ছে আমাদের সালফারের অ্যালোট্রোপস, ঠিক আছে। এইবারে তাহলে এইখান থেকে দেখো যখন আমরা টেম্পারেচারটা লিখেছি তাহলে এইটা কি বুঝতে পারছো তোমরা, যে অ্যাট টেম্পারেচার 96 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি 96 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কী হবে বলো তো? বোথ আর স্টেবল, দেখো দুজনেই কিন্তু স্টেবল হবে। বাট আমি যদি বলি যে টেম্পারেচারটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তাহলে কি হবে? বিটা যেটা থাকবে সেটা স্টেবল হবে বা মনোক্লিনিকটা স্টেবল হবে, কারণ টেম্পারেচার দিলে তবে দেখো মনোক্লিনিক তৈরি হয়েছে। আর টেম্পারেচারটা যদি লেস দ্যান 96 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কোনটা স্টেবল হবে? তাহলে আলফা ফর্ম, অথবা আমরা কি বলবো আমাদের নর্মাল করসপন্ডিং তোমার রম্বিক সালফারটা বেশি স্টেবল হবে। দেখো এই অবধি বোঝা গেছে পুরোটা? এই সবার ক্লিয়ার হয়েছে তো? এটা একটু বলে দাও সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা বাকি স্ট্রাকচারাল যা কিছু আছে আমি অল্প একটু ওই রকম সেম জিনিস অল্প একটু আমি নোটে দেবো, ওখান থেকে দেখে নেবে। আচ্ছা সাধারণত কি হয় S8 মোস্টলি যে আমাদের মানে রম্বিক যেটা হয়, যে রম্বিকটা হয় সেটা সাধারণত স্ট্রাকচারটা কীরকম হয়? ক্রাউন, তাই না? ক্রাউন স্ট্রাকচার হয়। আর এই ক্রাউন স্ট্রাকচারটা দেখতে কীরকম? আমরা বলেছিলাম নর্মাল ক্রাউনের মতো এঁকে নেবে আগে, তারপরে ওই ক্রাউনের যে কটা জায়গা থাকবে সেখানে শুধুমাত্র সালফার দিয়ে পূরণ করে দেবে, ব্যাস হয়ে যাবে। দেখো একটা ক্রাউন এঁকে সালফার করে দেবে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রাউন স্ট্রাকচার। আচ্ছা অনেক সময় এটা S6ও হয়। S6 হলে কিন্তু সেটা একটা বোট ফর্ম হয়, বা আমরা অনেক সময় বলি চেয়ার ফর্ম। এটা অনেক সময় দেখো আমরা বলি চেয়ার ফর্ম, এটা একটা চেয়ারের মতো দেখতে, ঠিক মতো লক্ষ্য করো। এইটা হচ্ছে চেয়ারের পিঠ, মানে আমরা যে পিঠে হেলানটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বসার জায়গা, যেটা চৌকো বক্স করলাম, আর নিচের এটাকে পায়া ভাবতে পারো। তাহলে এটাকে অনেক সময় আমরা বলি চেয়ার ফর্ম, ঠিক আছে। তাহলে এটা কি S6 যেটা আছে এটাকে বলছি আমরা চেয়ার ফর্ম। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? আশা করি অসুবিধার কথা নয়। পুরো ক্লিয়ার তো? প্রবলেম নেই কারো? এই প্রবলেম নেই তো কারো? আর কেউ সাড়া দেয় না, সব হারিয়ে গেছে, ইন্টারেস্ট শেষ এর মধ্যেই। এর থেকে আর কি মানে ইন্টারেস্টে পড়াবো? এর থেকে আর মানে এই জিনিস, যে জিনিস পড়াচ্ছি এর থেকে ভালো ইন্টারেস্ট আর কিছু পড়াতে পারবো না, মানে এত সহজে, এর থেকে সহজ আর হতে পারে না। চলো এবার আমরা একটু SO2 দেখি, মানে অক্সাইডস অফ সালফার দেখছি। আমরা অক্সো অ্যাসিডস অলরেডি পড়ে নিয়েছি, কারণ অক্সো অ্যাসিডটা ইম্পর্টেন্ট ছিল তাই আমরা আগেই পড়ে নিয়েছি। এখন যেটা দেখছি সেটা হচ্ছে অক্সাইডস অফ সালফার, তার মধ্যে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে SO2। আচ্ছা SO2 নর্মাল দেখতে কীরকম? S ডবল বন্ড ও একদিকে থাকবে। আমরা যদি নর্মাল দেখতে মানে কীরকম দেখতে হবে যদি আমি বলি তাহলে কী হবে? এটা এই রকম কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে। সেম আর একদিকেও আমরা দেখাতে পারি, এটা। বোঝা গেছে জিনিসটা? দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। যেখানে ডবল বন্ড হবে সেখানে দুটো করে লোন পেয়ার, যেখানে কোঅর্ডিনেট বন্ড হয়েছে সেখানে অক্সিজেনের মাথায় কী হবে? 3টে লোন পেয়ার, আর সালফারের মাথায় কটা লোন পেয়ার থাকবে? একটাই। আমি দুটো করে ফেলেছি প্রথমটায়, এটা কিন্তু একটাই থাকবে। কেন? কারণ দেখো দুটো, টোটাল 3টে বন্ড করেছে ও, তাহলে টোটাল অক্টেট ফিল আপ হতে গেলে জাস্ট আমার একটা লোন পেয়ার দিলেই হয়ে গেল, ব্যাস। এটা হচ্ছে SO2 নর্মাল রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা এখানে যদি আমাদের হাইব্রিডাইজেশন চাই তাহলে দেখো সালফার হাইব্রিডেশন কী হবে? এটা sp2, কারণ একটা ডবল বন্ড করেছে, তার মানে এটা হয়ে গেল আমাদের sp2। সিম্পল লজিক। চলো তাহলে একটু এবার দেখে নেবো, সেটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন কী হবে? সিম্পল, সালফারের সাথে যদি আমরা অক্সিজেন দিই এবং অক্সিজেন দেওয়ার পর যদি এটাকে হিট করি তাহলে কী হবে? SO2 তৈরি হবে। সালফার নর্মাল কী হয়? সালফার হচ্ছে নর্মাল হচ্ছে সলিড স্টেটে থাকে, অক্সিজেন গ্যাসে থাকবে এবং SO2 আমার গ্যাস হিসাবেই তৈরি হবে। এটা হচ্ছে নর্মাল, এটা একটা প্রিপারেশন হতে পারে, সেটা হচ্ছে নর্মাল প্রিপারেশন। বাট ল্যাব মেথডটা কিন্তু আলাদা।
ল্যাব মেথডটা কীরকম? ল্যাব মেথডটা হচ্ছে SO3 2- থেকে তৈরি হয় সালফাইড। SO3 2- প্লাস H+ যদি আসে তাহলে সেখান থেকে কি তৈরি হবে? H2SO3। এই H2SO3কে আমরা যদি হিট করি তখন আমরা পেয়ে যাব SO2+H2O। এখান থেকে আমরা SO2 তৈরি করি। দিস ইজ দ্য ল্যাব মেথড। মানে ল্যাব মেথডে অ্যাকচুয়ালি SO3 2- থেকে আমরা H2SO3 করছি। মানে মনে করো Na2SO3 আছে, Na2SO3কে আমরা H2SO3-তে কনভার্ট করি, সেখান থেকে হিট করে আমরা নর্মাল SO2 পেতে পারি। আর একটা হবে কি? আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড। আর একটাকে বলছি আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথড। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মেথডটা কীরকম? ইন্ডাস্ট্রিয়াল মেথড হচ্ছে আয়রন সালফাইডের সাথে আমরা যদি অক্সিজেন ইউজ করি বা অক্সিজেন দিয়ে রিয়াকশান করি, তাহলে আয়রনটা অক্সিডাইজ হয়ে হবে Fe2O3 আর সালফার হয়ে যাবে SO2-তে কনভার্ট। সালফার হয়েছে আমার SO2-তে কনভার্ট আর আয়রনটা কনভার্ট হয়েছে কিসে? Fe2O3-তে। তাহলে এখান থেকেও আমরা দেখো SO2 পেতে পারি। আচ্ছা, আর একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে কপার প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। এটা একদম সোজা। দেখো কি হবে? CuSO4 হবে। CuSO4 তৈরি হওয়ার পর বাকি যেটুকু তৈরি মানে রেস্ট অফ দ্য পার্ট পড়ে থাকবে সেটা হচ্ছে SO2+H2O। একই জিনিস, আমি কিন্তু এখানে ব্যালেন্স করছি না, কারণ ইনঅর্গানিক রিয়াকশান ব্যালেন্স দরকার আছে নিঃসন্দেহে, বাট যেহেতু তোমাদের ওই MCQ কোশ্চেন, তোমাদের তো আর এখানে ব্যালেন্স করতে হবে না, ওই জন্য আমি ওরকমভাবে আলাদা কিছু ব্যালেন্সিং দেখাইনি। চলো এবার একটু রিয়াকশানস দেখে নিই। কেমিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিজ অফ SO2। SO2 এর কেমিক্যাল প্রপার্টিস কী কী হতে পারে দেখো। SO2 এর সাথে মনে করো আমি O2 রিয়াকশান করাচ্ছি ইন প্রেজেন্স অফ V2O5। V2O5টা কি? V2O5 কিন্তু ক্যাটালিস্ট। এখানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কিন্তু ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কি হবে? সিম্পল, অক্সিজেনটার সাথে অ্যাড হবে, সালফারটা অক্সিডাইজ হয়ে SO3 তৈরি করবে। আচ্ছা, SO2-র সাথে মনে করো আমি H2S ইউজ করছি, তাহলে কি হবে? H2-এর সাথে যদি H2S ইউজ করি তাহলে SO2টা দেখো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। H2Sকে অক্সিডাইজ করে কী হবে? সালফারে কনভার্ট করবে এবং নিজে কিসে কনভার্ট হবে? নিজে কনভার্ট হচ্ছে H2O। H2Sকে কিন্তু ও অক্সিডাইজ করে দেবে, অক্সিডাইজ করে ও সালফারে কনভার্ট করে দেবে। আচ্ছা, এবার মনে করো আমরা NaOH ইউজ করেছি। NaOH ইউজ করে কি হবে? Na2SO3, এটা প্রথম তৈরি হবে। আচ্ছা, Na2SO3 তৈরি হওয়ার পর যদি আমি মনে করো এখানে এক্সেস SO2+H2O দিই, এক্সেস SO2+H2O দিই, তাহলে হবে NaHSO3, NaHSO3। আচ্ছা, এখানেই দেখিয়ে দিই, তাহলে ওপরে দেখাচ্ছি। এটা তোমার যদি জায়গা না থাকে তুমি বাঁ দিক ডান দিক যে কোনো জায়গায় টানো, কারণ আমি একটু তাড়াহুড়ো করে করছি, ওই জন্যে আলাদাভাবে আর লিখছি না। মনে করো Fe3+ ইন প্রেজেন্স অফ H2O যদি আমরা দিই তাহলে কী হবে? Fe2+ প্লাস SO4 2- প্লাস হয়ে যাবে H+ হয়ে গেল। আচ্ছা, এখানে SO2-ওর সাথে যদি মনে করো আমি ইউজ করি K2Cr2O7, দেখো K2Cr2O7 কিন্তু নিজে একটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে K2Cr2O7 যদি আমি ইউজ করি তাহলে ও কিন্তু SO2-কে অক্সিডাইজ করবে। কিসে অক্সিডাইজ করে দিচ্ছে? নর্মাল SO4 2-এ। মানে কী কী তৈরি করবে? K2SO4 তৈরি করবে, প্লাস তৈরি করবে হচ্ছে Cr2SO4 3। দুটোতেই দেখো সালফার হচ্ছে +6 অক্সিডেশন স্টেটে চলে গেছে, আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে H2O। সিমিলারলি মনে করো আমি যদি KMnO4 ইউজ করি, দেখো KMnO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে KMnO4 SO2-কে অক্সিডাইজ করবে কিসে? একই জিনিস, SO4 2-এ। তাহলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে K2SO4 প্লাস কি তৈরি হবে? MnSO4 প্লাস যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের করসপন্ডিং H2SO4 হয়ে গেল। আচ্ছা, লাস্ট ওয়ান সেটা হচ্ছে, আচ্ছা O2 দিয়ে তো অলরেডি দেখিয়ে দিয়েছি, তাহলে আর লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ, আর একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে মনে করো আমি যদি ক্লোরিন ইউজ করি এখানে, তাহলে কি হবে? তাহলে সিম্পল হবে SO2Cl2। এটা বেশ ইম্পর্টেন্ট। SO2-র সাথে ক্লোরিন, SO2Cl2, এটা আমরা অর্গ্যানিক রিয়াকশানেও পড়েছিলাম। এই পার্টিকুলার রিয়াকশানটা দেখবে আমরা অর্গ্যানিক রিয়াকশানেও পড়েছিলাম। এই SO2Cl2-কে যদি আমরা হোয়াইট ফসফরাস দিই, মানে হোয়াইট P4 বা হোয়াইট ফসফরাস ইউজ করি, তাহলে কি হবে? এটা হয়ে যাবে এখানে SO2 প্লাস যেটা দেবে দ্যাট ইজ PCl5।
এই PCl5কে আবার যদি আমরা H2O দিই তাহলে কি তৈরি হবে, H3PO3। এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে বলছি এই পার্টিকুলার রিয়াকশানটা থেকে তোমাদের একটা ওই MCQ টাইপ আসতে পারে। কীরকম MCQ টাইপটা দেবে, মনে করো এরকম দিতে পারে যে SO2 সেখান থেকে মনে করো দিল ক্লোরিন আর চারকোল, তাহলে এখান থেকে মনে করো A তৈরি হলো, এখান থেকে মনে করো আমাকে দেওয়া হলো হোয়াইট ফসফরাস, তাহলে সেখান থেকে তৈরি হবে B+C। এবার মনে করো যে কোনো একটাকে, সেটা আইদার বি অথবা সি যাই হোক, এখানে মনে করো দেওয়া হলো এবং বললো একটা অ্যাসিড তৈরি হয়েছে বা জাস্ট একটা অ্যাসিড তৈরি হয়েছে। ব্যাস তোমাকে এখানে বলতে বললো কী কী, মানে ABCD এই রকম জিজ্ঞেস করলো যে কী কী হবে। তাই এই ধরনের কিন্তু এই পার্টিকুলার একটা এইখান থেকে কোশ্চেন আসতে পারে। এ অবধি হয়েছে SO2-র, মোটামুটি বুঝতে পেরেছো? দেখো ঠিক আছে, চলো। ময়েস্ট SO2 মানে H2O আছে ওতে, ময়েস্ট SO2 মানে হচ্ছে ওর সাথে H2O আছে। আর ময়েস্ট SO2 যদি হয় তাহলে H2O প্লাস SO2 এই দুটো রিয়াকশান করলে কী হবে, H2SO4 তৈরি হবে। ইন প্রেজেন্স অফ H2O ওটা H2SO4-এ কনভার্ট হয়ে যাবে। আমি ওইটাই তার যেহেতু বললে ওটা আমি লিখিয়েও দিচ্ছি। মনে করো SO2 আমরা যখন পড়ছি, ও যেটা বলছে মনে করো SO2 হচ্ছে ময়েস্ট, তাহলে আমি বলছি SO2 ওর ক্ষেত্রেই বলছি অ্যাক্টস অ্যাজ ব্লিচিং এজেন্ট। কীভাবে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করবে, ব্লিচিং এজেন্ট দেখো SO2 যদি ময়েস্ট হয় তাহলে এটা কি হবে, H2O থাকবে তার মানে সেখানে, তাহলে সেটা কিসে কনভার্ট হবে, নর্মাল H2SO4-এ কনভার্ট হবে। আর এখানে একটাই ন্যাসেন্ট হাইড্রোজেন থাকবে, যেরকম ন্যাসেন্ট অক্সিজেন ছিল এখানে একটা ন্যাসেন্ট হাইড্রোজেন হবে। এই যে ন্যাসেন্ট হাইড্রোজেনটা হলো, এই ন্যাসেন্ট হাইড্রোজেনটাই হচ্ছে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করছে। দেখো এটাকে আমরা বলি ন্যাসেন্ট হাইড্রোজেন, এইটাই এখন ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতে পারছে। তাহলে এটাই হচ্ছে এক ধরনের ময়েস্ট। বাট এইখানে একটা পার্থক্য আছে, এইখানে এই যে SO2টা কাজ করছে দেখো এখানে হাইড্রোজেনের জন্য ব্লিচিং এজেন্ট করছে। তাহলে এটাকে কি বলবো বলো তো, এটাকে বলবো আমরা রিডাকটিভ ব্লিচিং। কারণ হাইড্রোজেন দিয়ে যদি ব্লিচিংটা হয় সেটা কিন্তু হবে রিডাকটিভ ব্লিচিং, আর ক্লোরিন যে ব্লিচিংটা করে সেটা কিন্তু হবে অক্সিডেটিভ ব্লিচিং। ওই জন্যে ক্লোরিন বা ক্লোরিনের যে অক্সাইডগুলো হয়, যে Cl অক্সাইড মনে করো আমি বলছি, এর যে ব্লিচিংটা হবে সেটা কিন্তু হয়ে যাবে অক্সিডেটিভ ব্লিচিং। যেখানে অক্সিজেন দিয়ে হচ্ছে সেটা অক্সিডেটিভ, যেখানে হাইড্রোজেন দিয়ে হচ্ছে সেটা রিডাকটিভ ব্লিচিং। আর এই রিডাকটিভ ব্লিচিং সবসময়ের জন্যেই কী হবে, এটা হবে টেম্পোরারি ব্লিচিং। রিডাকটিভ ব্লিচিং মানেই হচ্ছে এটা হয় টেম্পোরারি ব্লিচিং, মানে ব্লিচিংটা হবে কিন্তু টেম্পোরারি হবে। আর অক্সিডেটিভ ব্লিচিং কিন্তু হবে পার্মানেন্ট ব্লিচিং, এটা হয় পার্মানেন্ট ব্লিচিং। যাক, ও জিজ্ঞাসা করলো যে গেলে এই জিনিসটা ভালো একটা জিনিস মনে পড়েছে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো SO2 যদি হয় ময়েস্ট বা মনে করো, হ্যাঁ বলো কোনটা নর্মাল SO2। দেখো নর্মাল SO2 কিন্তু শুধু রিডিউসিং এজেন্ট নয়। কেন নয়, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা +4, তো এটা যদি +4 হয় তাহলে এ নিজে অক্সিডাইজ হতে পারবে +6-এ, ইভেন নিজে কিন্তু রিডিউসও হতে পারবে 0-তে। তাহলে এ দুটো হিসাবেই কাজ করতে পারবে। হ্যাঁ নিঃসন্দেহে এ কেন রিডিউসিং এজেন্ট হচ্ছে, ম্যাক্সিমাম টাইম রিডিউসিং এজেন্ট হয় কেন হচ্ছে, কারণ ও +6-এ যেতে বেশি পরিমাণে চাইবে রাদার দ্যান 0-তে। কিন্তু শুধু যে রিডিউসিং এজেন্ট তা কখনোই নয়। যেরকম মনে করো অন্য কারোর রেসপেক্টে যদি আমরা বলি, তখন কিন্তু মানে কোনো একটা মনে করো স্ট্রং রিডিউসিং এজেন্ট এলো, তখন কিন্তু এ নিজে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। আবার মনে করো K2CO2O7 KMNO4 এদের প্রেজেন্সে কী হবে, ও নর্মাল রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। কারণ KMNO4 বা K2CO2O7 ওরা হচ্ছে হাইলি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তুমি অক্সিডেশন স্টেটটা দেখো, SO2 অক্সিডেশন স্টেট যেহেতু +4, ওটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, ও +6 অবধি বাড়াতে পারবে আবার -2 অবধি কমাতে পারবে, তাইও বোথ সাইডে কাজ করতে পারবে। এবার ডিপেন্ড করছে ওর সাথে যে এজেন্টটা আছে সে কীরকম। ওর সাথে যে এজেন্টটা আছে সে যদি স্ট্রং রিডিউসিং হয় ও অক্সিডাইজিং হয়ে যাবে, আর না হলে নর্মালি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, অন্যকে অক্সিডাইজ করবে। বোঝা গেছে তো?
হুম, SO2 যখন আর SO2 ওই রকমভাবে কাজই করবে না। SO2 ব্লিচিংয়ের কাজই হচ্ছে এটা। SO2 ব্লিচিংয়ের কাজই হচ্ছে থ্রু ফরমেশন অফ H2SO4 প্লাস ন্যাসেন্ট হাইড্রোজেন। ও অন্য কোনো অক্সিজেনের রেসপেক্টে ওরকমভাবে কাজ করতে পারে না। বুঝতে পেরেছো? শুধু SO2 যদি বলে সেটা তো আলাদা হয়ে গেল। আমরা তো ময়েস্ট SO2-র কথাটাই বলছি তখন থেকে। তুমি SO2 H2O যদি বলি তাহলে H2SO4 প্লাস Hই তো হচ্ছে। তাহলে সেটা তোমার কি করে আসবে? সেখানে তো ন্যাসেন্ট হাইড্রোজেনটাই হবে। আর যদি তুমি অক্সিডাইজিং কোনো ওরকম বলো, মানে যেখানে শুধু SO2 বা ওরকম থাকবে, সেটা তো স্বাভাবিক, সেখানে তো অক্সিজেন আছে, সেখানে তোমার কি হিসাবে থাকবে? হ্যাঁ, তা একটা জিনিস যেটা তুমি বললে, হ্যাঁ তুমি, হ্যাঁ বুঝতে পেরেছি তোমাদের ডাউট কোথায়। এই লাইনটাতেই ডাউট হয়েছে অ্যাকচুয়ালি। লাইনটা ওখানে দেওয়া আমার উচিত হয়নি, এটা ঠিক। আমার লাইনটা ওখানে দেওয়াটা উচিত হয়নি, লাইনটা দেওয়া উচিত অ্যাকচুয়ালি এইখানে। কারণ SO2-র মাথাটায় লাইনটা দেওয়া উচিত নয়, ওখানে তো অলরেডি অক্সিজেনটা আছে। লাইনটা দেওয়া উচিত হচ্ছে এইখানে, যে H2SO4 প্লাস H আসছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে আসবে রিডাকটিভ ব্লিচিং। যেখানে অক্সিজেন থাকবে নিঃসন্দেহে তোমার বলো না, তোমার অক্সিডেটিভ ব্লিচিং হবে। সেটা যেরকম আমি বলছিলাম যে ক্লোরিনের অক্সাইড বা এই ধরনের কিছু যদি হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এরকমই হবে। কিন্তু নর্মাল যদি অক্সিজেন দিয়ে হাইড্রোজেনের প্রেজেন্সে কিছু হয়, তাহলে নিঃসন্দেহে সেটা রিডাকটিভ ব্লিচিং হবে। বোঝা গেছে তো এই অবধি? ঠিক আছে, বলো। তুমি বলো কোনটা বেশি অ্যাসিডিক হবে? SO2 আর SO2 আর SO3 কোনটা বেশি অ্যাসিডিক হবে বলো? তাহলে কেন হবে বলো এবারে? নন মেটাল, আমি সিম্পল হচ্ছে নন মেটাল যে কোনো অক্সাইডস যদি হয়, নন মেটাল অক্সাইডসের ক্ষেত্রে সিম্পল যদি সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বাড়ে, তাহলে সেটা স্ট্রং অ্যাসিডিক হবে। সেন্ট্রাল, কারণ নন মেটাল অক্সাইডসগুলো কী হয় সাধারণত অ্যাসিডিক। সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট যত বাড়বে তাদের অ্যাসিডিটি বাড়বে। সেম জিনিস আমরা ওটা বলিনি, ওই Cl2O3 Cl2O7, এটাই তো আমরা পড়েছিলাম গ্রুপ 17-এর ক্ষেত্রেও পড়েছিলাম। সেম জিনিস এখানে হবে, যার অক্সিডেশন স্টেট যত বাড়বে সেন্ট্রাল অ্যাটমে, তার ক্ষেত্রে অ্যাসিডিটি তত বাড়বে। ঠিক আছে? এইটা আমার আইডিয়াটা তুলনামূলক এখানে কম, বাট আমার যেটুকু মনে হয় SAT বেশি স্টেবল। বাট এটা একটু দেখতে হবে, এই পার্টিকুলার জায়গাটা আমার একটুখানি জানা কম আছে। বাট আমার যেটুকু মনে হয় সেখানে SAT বেশি স্টেবল হবে। কারণ SAT-এর নর্মাল, কারণটা একটু বলে দিই তোমাকে। তুমি সিম্পল, আমি লজিকে বলছি, আমি কিন্তু এটা সিরিয়াসলি বলতে গেলে, তুমি যেহেতু প্রশ্নটা করলে তাই বলছি, আমি নর্মালি আমি জানি না, বাট আমি লজিকের থ্রুতে বলছি। দেখো কোথায় গেল এটা, হ্যাঁ এই তো এইটাই। এখানে টেম্পারেচার দিয়ে আমি দেখো মনোক্লিনিকটাকে বানিয়েছি। সরি, তুমি কি বলে S8 এটা তো S8 S6 এর মধ্যে বলে না? হ্যাঁ, তাহলে আমার যেটা মনে হয় S6, তার কারণটা একটু সিম্পল বলছি। সেটা হচ্ছে S8-এর ক্ষেত্রে দেখবে সালফারের যে লোন পেয়ার্সগুলো আছে, তাহলে লোন পেয়ার্সের রিল্যাক্সেশনটা অনেক বেশি হচ্ছে জাস্ট। ওর ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু লোন পেয়ারের রিল্যাক্সেশনটা কম। বুঝতে পেরেছো তো? এবং যেটুকু আমি জানি সেটা হচ্ছে সাধারণত S8-কে হিট করলেই S6 হয়। আমার যেটুকু নলেজ আছে সেটা হচ্ছে S8-কে নর্মাল আমরা যদি হিট করি তবে কিন্তু S6 হয়। S8 কিন্তু নর্মাল মানে এতে হয় না, কারণ আমার মনে হয় যা S8-ই বেশি স্টেবল হওয়ার কথা। মানে আমি যেটুকু জানি সেটা হচ্ছে S8-কে যদি আমরা হিট করি তবেই কিন্তু S6 হয়। ইভেন S6-কেও যদি আমরা হিট করি তাহলে S4 বা S2 এরকমভাবে ভেঙে যায় এটা।
সেই জন্য অ্যাকচুয়ালি স্টেবিলিটি যদি বলি তাহলে কিন্তু S8-এরই ম্যাক্সিমাম স্টেবল হওয়া উচিত সবসময়ের জন্যই, স্টেবিলিটি অর্ডার অনুযায়ী। ঠিক আছে, চলো এবার একটুখানি H2SO4টা দেখবো। H2SO4 হচ্ছে নর্মাল, মানে সালফারের ওই অক্সো অ্যাসিডস আমরা বলতে পারি, আর H2SO4 অলরেডি আমরা আগের দিন পড়েছি। আচ্ছা, এখানে শুধু একটু রিয়াকশান কয়েকটা বলে দেবো, অল্প, বেশি পড়বো না এখানে, জাস্ট কয়েকটা রিয়াকশানস আমরা বলবো। মনে করো যদি আমরা MX দিই তাহলে কী হবে, MHSO4 প্লাস HX। সিম্পল রিয়াকশানগুলো এখানে কিচ্ছু নেই, অ্যাসিডের সাথে রিয়াকশান হচ্ছে একদম সিম্পল। দেখো MX2 যদি হয় তাহলে এমটা কি +2 অক্সিডেশন স্টেটে আছে, তাই তো? তাহলে কি হবে এখানে M2 না MSO4 হবে, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, MSO4 হবে। দেখো MSO4 প্লাস কি হয়ে যাবে তাহলে আমাদের HX। ব্যালেন্স আমি করিনি, ব্যালেন্স তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, মনে করো যদি আমি কার্বন দিয়ে রিয়াকশান করি তাহলে কী হবে, সিম্পল H2SO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, কার্বনকে অক্সিডাইজ করে দেবে SO2-তে, নিজে রিডিউস হবে SO2-তে, আর H2O হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, এবার মনে করো আমি যদি এখানে PCl5 দিয়ে রিয়াকশান করাই তাহলে কি হবে, এটাকে কনভার্ট করে দেবে POCl3-তে, অক্সিজেনটা আসবে, নিজে কনভার্ট হয়ে যাবে SO2Cl2 আর HCl। আচ্ছা, আর একটা হয় মনে করো সালফারের সাথে রিয়াকশান করলাম, আর এখানে মনে করো একটা বলছি পটাশিয়াম আয়োডাইড, তাহলে পটাশিয়াম আয়োডাইডকে কী করবে, একই রকমভাবে অক্সিডাইজ করবে, তাহলে আয়োডাইডকে অক্সিডাইজ করলে হবে I2 নিজে রিডিউস হয়ে যাবে SO2-তে, আর H2O পড়ে থাকবে, সিম্পল রিয়াকশান হয়ে গেল। আর মনে করো যদি সালফার থাকে তাহলে সালফারকে কিসে অক্সিডাইজ করবে, SO2-তে। দেখো সালফারকে অক্সিডাইজ করলে SO2-তে, নিজেও SO2-তে রিডিউস হবে এবং H2O পড়ে থাকবে, সিম্পল লজিক। দেখো আচ্ছা, H2SO4 এর সাথে আরেকটা রিয়াকশান একটু দেখিয়ে দিই। H2SO4-এর মধ্যে যদি আমরা সুক্রোজ ইউজ করি, মানে C11H22O11, তাহলে এটা কি, এটা নর্মাল তো একটা মানে কার্বোহাইড্রেট, তাহলে এই কার্বোহাইড্রেটের যদি হয় এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা স্পেশাল রিয়াকশান হয়, এই রিয়াকশানটা পড়তে পারে পরীক্ষায়, সেটাকে বলা হয় চারিং অফ সুগার। এটা হচ্ছে চারিং অফ সুগার। এই ক্ষেত্রে কী হয় বলো তো, পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ভেঙে যায়, 12 মোল কার্বন মানে চারকোল হিসাবে ওটা পুরো এক্সিস্ট করবে, আর 11 মোলস অফ H2O বেরিয়ে যাবে যদি এখানে H2SO4টা হয়। কারণ কার্বোহাইড্রেট থেকে, এই যে কার্বোহাইড্রেটটা আছে এখান থেকে কী হবে, আলটিমেটলি H2SO4-কে অক্সিডাইজ করছে তা কিন্তু নয়, এখান থেকে ওয়াটারটা অ্যাবজর্ব করে নিচ্ছে, 11 মোল H2O-টাকে যে অ্যাবজর্ব করে নিচ্ছে বা বার করে দিচ্ছে, 12 মোলই কার্বন বা চারকোল হিসাবে ওটা পড়ে থাকছে। এই জন্য এটা স্পেশাল রিয়াকশন, যেটাকে বলা হয় চারিং অফ সুগার। নর্মাল H2SO4-এর প্রেজেন্সে এটা হতে পারে। এই অবধি হয়ে গেছে। দেখো ঠিক আছে, মোটামুটি তো বোঝা গেছে, তাহলেই হবে। আচ্ছা, এইখানে যেরকম আমরা ওই SO3 2- বা SO4 2- এগুলো তো আমরা জানি সালফেট বা সালফাইড, আর একটা হয় সেটা হচ্ছে S2O3 2-। S2O3 2- মানে কি বলো তো, থায়োসালফেট, এটাকে বলা হয় থায়োসালফেট। তাই মনে করো আমাকে যদি বলা হয় Na2S2O3, তাহলে এটার নাম কি হবে, সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, এই যে সোডিয়াম থায়োসালফেট আমরা পড়ছি, এটার একটা কমন নেম হয়, সেটাকে বলা হয় হাইপো। সোডিয়াম থায়োসালফেটের একটা কমন নেম হয়, সেটাকে আমরা বলি সাধারণত হাইপো। আচ্ছা, হাইপোর এক্সিস্টেন্স কি, হাইপোর এক্সিস্টেন্স হচ্ছে Na2S2O3 আর তার সাথে 5 মোলস H2O থাকে। তাই সোডিয়াম থায়োসালফেট তো নর্মাল, তার সাথে যদি 5 মোলস H2O-টা থাকে তাহলে সেটাকে আমরা বলবো, অল ওভার স্ট্রাকচারটাকে বলবো আমরা হাইপো। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায় জানো তো, ফটোগ্রাফির দোকানে পাওয়া যায়। আগেকার দিনে ওই নেগেটিভ হতো না, নেগেটিভ থেকে যে ফটো বানানো হতো, ওই নেগেটিভ ওই পার্টিকুলার ওই নেগেটিভটাকে যে সলিউশনটাকে ডুবিয়ে রাখে ওটাই হচ্ছে হাইপো। এবার কী হিসাবে কাজ করে পুরোই মেকানিজমটা আমি জানি না, বাট ওই নেগেটিভকে ওই হাইপোতেই অ্যাকচুয়ালি ডুবিয়ে রাখা হয়, মানে পার্টিকুলার এই সোডিয়াম থায়োসালফেটের সলিউশনে। বাট পুরো রিয়াকশানটা আমি ওরকমভাবে মানে বলতে পারবো না অতটা। আচ্ছা, একটু ছোট্ট করে প্রিপারেশনটা বলে দিচ্ছি। সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে 0 নর্মাল, যখন এলিমেন্টাল ফর্মে আছে। NaOH বা মনে করো Na2SO3 দিয়ে করে দিই, ফার্স্ট হচ্ছে এটা আসবে সালফাইড, সালফাইডের সাথে যখন রিয়াকশান আসবে কি হয়ে যাবে, এটা Na2
H2O3, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হতে পারে, কিছু বলছো? 2 নম্বর হতে পারে মনে করো সালফারের সাথে আমি তোমার দিচ্ছি, NaOH দিয়ে করছি। NaOH দিয়ে যদি করি তাহলে এখানে কী হবে বলো তো, এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান হবে। এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান হবে। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের কী হয়, অক্সিডাইজও হবে, আবার কী হবে, নিজে রিডিউসও হবে। যদি নিজে রিডিউস হয় তাহলে কিসে তৈরি হবে, Na2S, দেখো -2 অক্সিডেশন স্টেটে আসবে। আর যখন অক্সিডাইজ হয়ে যাবে Na2S2O3। এখানে যদি সালফারের অক্সিডেশন স্টেট দেখো তাহলে দেখবে +2 পাবে, সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, থার্ড আর একটা প্রিপারেশান বলে দিই, সেটা হচ্ছে I2 প্লাস Na2S প্লাস হচ্ছে Na2SO3, সালফাইটের রিয়াকশান একই রকমভাবে, এটা হবে NaI প্লাস হয়ে যাবে Na2S2O3। ব্যাস, এই তিনটে প্রিপারেশান মোটামুটি পড়ে রাখলেই হবে। এবার একটুখানি স্ট্রাকচারের দিকটায় চলে আসি, যে থায়োসালফেট কীরকম দেখতে। দেখো থায়োসালফেট কীরকম হবে, বা Na2S2O3 কীরকম দেখতে যদি বলে, সিম্পল হচ্ছে কি, সালফার ডবল বন্ড সালফার একটা থাকবে, এইদিকে মানে একদিকে একটা সালফার থাকবে আর একদিকে ডবল বন্ডের অক্সিজেন, এই লজিকটা মনে রাখবে। আর বাকি দুদিকে কী হবে, Na2S2O3, তাহলে Na2 আছে মানে কি দুটো Na+, তাহলে দুটো Na+ আছে মানে কি দুটো O- নিঃসন্দেহে থাকবে। এইটাই হচ্ছে লজিক। Na2S2O3 মানেটা কি, মানেটা হচ্ছে 2Na প্লাস হচ্ছে কি S2O3 2-, তাহলে দুটো O- আর Na+, এটা তো লিঙ্ক করে আছে। ব্যাস সিম্পল, ওইটা করবো। আর বাকি কী হবে, একটা সালফার যেটা এক্সট্রা আছে সেটা ডবল বন্ড সালফার হবে, আর একটা অক্সিজেন এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে ডবল বন্ড O হয়ে যাবে। দেখো অক্সিডেশন স্টেটগুলো নিজেরা বার করতে পারো কিনা। সিম্পল লজিক কি, এই সালফারের যে অক্সিডেশন স্টেট হবে সেটা কী হবে, 0। কেন, কারণ আমরা অলরেডি কিন্তু বলেছি যে আমরা কীভাবে অক্সিডেশন স্টেট বার করব। আর নিচের যে সালফারের অক্সিডেশন স্টেট হবে সেটা বলো দেখি, কে পারবে? নিচের সালফারের অক্সিডেশন স্টেট কত হবে বলো দেখি। মাঝখানের সালফার, নিচের সালফার মানে +6। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো 6খানা বন্ড, 6 কী করে হলো, 6 হবে না তো, ভুল বললে, আমিও খেয়াল করিনি, 6 তো হবে না, +4 হবে, ঠিক করে লক্ষ্য করো। 1 2 3 4 হচ্ছে না, +4 হচ্ছে না, দেখো এইটাকে ভাঙলে আমি কি কোনো অক্সিডেশন স্টেট পাবো? এটাকে ভাঙলে অক্সিডেশন স্টেট কেন পাবো? কিছুই তো পাবো না। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আমাদের নর্মাল কি হচ্ছে, ওপরের যে সালফারটা থাকবে সেটা কিন্তু 0 অক্সিডেশন স্টেটে থাকবে, আর নিচের সালফারটা কিন্তু থাকবে +4 অক্সিডেশন স্টেটে। ব্যাস হয়ে গেল, এখানে আমাদের নর্মালি স্ট্রাকচারটা কমপ্লিট। জাস্ট লাস্ট পোর্শন, সেটা হচ্ছে একটু রিয়াকশানস জাস্ট বলে দিচ্ছি। Na2S2O3 এর করসপন্ডিং একটু ইম্পর্টেন্ট যে রিয়াকশান সেটা বলে দিচ্ছি। আচ্ছা, AgBr এর রেসপেক্টে একটা রিয়াকশান হয়, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, NaBr প্লাস Na3Ag S2O3 হোল 2, এটা। আচ্ছা, এটা তোমার কম্পাউন্ডের নামটা একটুখানি লিখে রাখবে, সেটা হচ্ছে সোডিয়াম, সিলভার আছে তাই এটা হয়ে যাবে, নামটা হচ্ছে আর্জেন্টো, আর বাকিটা কী হবে তাহলে, থায়োসালফেট। আচ্ছা, ইম্পর্টেন্ট কেন, পার্টিকুলার এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটা হচ্ছে ফিক্সার ইন ফটোগ্রাফি। ফিক্সার ইন ফটোগ্রাফি। AgNO3 দিয়ে যদি রিয়াকশন হয় তাহলে কি হবে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে Ag2S2O3, এটার প্রেসিপিটেট পড়বে, তার সাথে তো অ্যাডিশনাল প্রোডাক্ট মনে করো NaNO3 হয়ে যাবে, বাট Ag2S2O3 এটার প্রেসিপিটেট পড়বে, কী ধরনের প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট, এটা একটা হোয়াইট প্রেসিপিটেট পড়বে। আচ্ছা, নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হচ্ছে যদি আমরা এখানে H2O দিই তাহলে Ag2S তার প্রেসিপিটেট পড়ে যাবে, প্লাস হচ্ছে H2SO4। কয়েকটা রিয়াকশান হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, ওই জন্য আমি 2 বা 3টে এইরকম দেবো, বাকি দরকার নেই, ইম্পর্টেন্ট যেটা আছে সেটাই শুধু দিচ্ছি।
যদি I2 দিয়ে রিয়াকশন হয়, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, কারণ প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে প্রচুর ইউজ হয়। এটা আগেও একবার বলেছি, আরবার বলে দিচ্ছি, NaI প্লাস হচ্ছে হয়ে যাবে Na2S4O6 ডাইথায়োনেট, Na2S4O6 ডাইথায়োনেট। আচ্ছা, এবার তোমরা আমাকে একটুখানি বলবে ডাইথায়োনেটের স্ট্রাকচার কীরকম হবে। আমি এরপরে তোমাদের জিজ্ঞাসা করবো, আগে এইটা হয়ে যাক, তারপরে আমি জিজ্ঞাসা করবো। ডাইথায়োনেট, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডাইথায়োনেট। আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচারটা বলার চেষ্টা করবে। আচ্ছা, এর সাথে আর একটা রিয়াকশান শুধু আমি বলে দেবো, সেটা হচ্ছে ক্লোরিন H2O যদি আমরা দিই, তাহলে কি তৈরি হবে? NaHSO4 প্লাস হয়ে যাবে HCl। ব্যাস, মোটামুটি এই কটা রিয়াকশানস আমাদের মনে রাখলেই হবে, খুব একটা বেশি কিছু দরকার নেই। আর অ্যাডিশনাল আমি তো অবশ্যই একটু নোট দেবো, এরকম ভেবো না যে নোট দেবো না, নোট আমি অবশ্যই দেবো, যেটুকু আমার মনে হবে যে এর সাথে অ্যাডিশনাল একটু প্রয়োজন, আমি অবশ্যই একটু আধটু নোট দিয়ে দেবো। আচ্ছা, যেখানে মনে করো আমি ওই SO2 বা SO3 পড়িয়েছি, সবই কিন্তু যেরকম যেরকম বলে যে SO2 ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ হবে, তাহলে কিন্তু SO3ও হবে, এরকম কিন্তু ভেবো না যে আমরা SO3টা লিখিনি মানে SO3 ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ হবে না। যখন আমরা এই SO3 বললাম, SO3ও কিন্তু ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ হবে, কারণ যেখানে অক্সিজেনটা আছে, ঠিক আছে, তাই যেখানে অক্সিজেন আছে এরা কিন্তু সবই ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম, হ্যাঁ, ডাইথায়োনেটের স্ট্রাকচার বলো, ডাইথায়োনেট এর স্ট্রাকচারটা আগে বলো দেখি কিরম হবে। S4O6 2-, চারটে S বলো। হ্যাঁ, ভুল বলেছি, একটা জিনিস ভুল বলেছি, ডাইথায়োনেট হবে না, টেট্রা হবে না। আমি ডাই কেন বললাম, দূর, টেট্রা হচ্ছে তো, কারণ আমার চারটে সালফার আছে না, টেট্রাথায়োনেট, ডাইথায়োনেট নয়, টেট্রাথায়োনেট। তাহলে টেট্রাথায়োনেট কীরকম হবে বলো? রাইট, রাইট, ভেরি গুড, ভেরি গুড, O- Na+। তাহলে এটা বলো দেখি আমার অক্সিডেশন স্টেটগুলো, অক্সিডেশন স্টেট বলো। এই সালফারের কী হবে? 0, এই সালফারেরও 0, হ্যাঁ, আর বাকি দুটোর কী হবে? এটা +5 হবে, তাই তো, 1 2 3 4 5 হবে, +5 হচ্ছে, আর এইটা কি হবে? +5, তাই হবে তো, দেখো ক্লিয়ার হয়েছে তো। এবং আমি যদি বলি যে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট কী হবে বলো তো, অ্যাভারেজ অক্সিডেশন স্টেট দেখো +2.5 হবে, কারণ চারটে সালফারের টোটাল 10 অক্সিডেশন স্টেট, তাই অ্যাভারেজ অক্সিডেশন স্টেট অফ সালফার এটা হয়ে যাবে কিন্তু +2.5। বোঝা গেছে তো? সবার ক্লিয়ার হয়েছে এই অবধি? ঠিক আছে, চলো এইবার একটুখানি বলে দিই যে জিনিসটা তোমাদের ওই RSটা যেটা আছে, RSটা আগের দিন তো শুরু করেছিলাম, আজকে ওইখানে একটু কমপ্লিট করবো। এবারে RSটা কমপ্লিট করব। আচ্ছা, RSটাতে যেটা আমরা বলেছিলাম কি, মনে করো কার্বন, এখানে কি আছে মনে করো একটা গ্রুপ দিলাম CH3, এখানে মনে করো দিলাম আমি হাইড্রোজেন, এখানে মনে করো দিলাম আমি ক্লোরিন, আর একটা মনে করো দিলাম এখানে ফ্লোরিন। এবার আমরা কি বলেছিলাম যে লিস্ট প্রায়োর গ্রুপ শুড বি বিলো দ্য প্লেন, শুড বি বিলো দ্য প্লেন। তাহলে এখানে বিলো দ্য প্লেনেই আছে। কেন এটা বিলো দ্য প্লেন? কারণ আমরা যেটা বলেছিলাম সিআইপি রুল, সিআইপি যে রুলটা ছিল সেটা আমরা কি বলেছিলাম বলো? সিআইপি রুল অনুযায়ী আমরা যেটা দেখি সেটা কি, সেটা হচ্ছে প্রায়োরিটি অ্যাজ পার হায়ার অ্যাটমিক নাম্বার, প্রায়োরিটি অ্যাজ পার হায়ার অ্যাটমিক নাম্বার হয়েছে। তাহলে হায়ার অ্যাটমিক নাম্বার অনুযায়ী কী হবে? এখানে ফার্স্ট প্রায়োরিটি হবে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লুরিন, তারপর হচ্ছে দেখো মিথাইল, তারপর হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে লিস্ট প্রায়োর যে গ্রুপটা আছে সেটা কি আছে? বিলো দ্য প্লেন। আর এই যদি বিলো দ্য প্লেনে হয় তাহলে আমরা কি দেখব? 1 2 3 এই রোটেশনটা দেখব, 1 2 3 এই রোটেশনটাকে আমরা দেখব। এই রোটেশনটা
দেখার পরে আমি দেখবো যে এটা রাইট হ্যান্ড সাইডে ঘুরছে নাকি লেফট হ্যান্ড সাইডে ঘুরছে। যদি এটা রাইট হ্যান্ড সাইডে ঘোরে তাহলে হবে এটা আর, যদি এটা লেফট হ্যান্ড সাইডে ঘোরে তাহলে এটাকে আমরা কি বলবো, এস। কিন্তু আমার লিস্ট প্রায়র গ্রুপটাকে কোথায় রাখতে হবে, বিলো দ্য প্লেনে। এখন যদি বাই চান্স লিস্ট প্রায়র গ্রুপটা বিলো দ্য প্লেনে না থাকে তাহলে কি হবে, তাহলে মনে করো আমি এখানে কার্বন এখানে রাখলাম, এটা মনে করো এখানে হাইড্রোজেন আছে, এখন মনে করো আমি এই দিকে করে দিলাম ফ্লুরিন, আর আমার মনে করো নিচে আছে ক্লোরিন, তাহলে কী হবে, একই রকমভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হবে। কিন্তু ভালো করে দেখো, এই যে 4 নম্বর গ্রুপটা আছে এটা কিন্তু অন প্লেন আছে, তাহলে এটা কিন্তু আমার বিলো দ্য প্লেনে নেই। তাহলে এক্ষেত্রে আমরা আরএসটা কীভাবে করব, আমরা করব 1, 2, 3 এরকমভাবেই ঘোরাবো, তাহলে হওয়া উচিত ছিল এস যদি 4 নম্বরটা বিলো দ্য প্লেনে হতো। কিন্তু এখন যেহেতু এটা বিলো দ্য প্লেনে নেই তাহলে এটার নাম কি বলবো, এখন আমরা আর বলবো। দেখো এই অবধি কি বোঝা গেছে, আমি বোঝাতে পেরেছি? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এইখানে আর একটা জিনিস আমি একটু পড়াবো, সেটা হচ্ছে ওয়েন ফার্স্ট অ্যাটম ইজ সেম, when first atom is same, then consider atomic number of second atom। আচ্ছা, মনে করো আমি এই রকম একটা দিচ্ছি লজিক্যালি। আচ্ছা, একটা জিনিস একটুখানি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ওই রাইট সাইড বেন্ড আর লেফট সাইড বেন্ড দিয়েও তোমরা এটা করতে পারবে। আচ্ছা, এখানে লিস্ট প্রায়র গ্রুপ শুড বি বিলো দ্য প্লেন, অর এটা লিখে দিচ্ছি ইন দ্য ভার্টিক্যাল লাইন অফ ফিশার প্রজেকশন। আচ্ছা, কেন এটা লিখলাম, আমরা কি বলেছিলাম, এইখানে দেখো এটা হচ্ছে আমাদের রাইট সাইড বেন্ড, তাই না, এটা দেখো রাইট সাইড বেন্ড। আমি যদি সিএইচটির রেসপেক্টে দেখি তাহলে এটা লাইনটা এরকম আসা উচিত ছিল, তাহলে এটা রাইট সাইড বেন্ড হয়েছে। তাহলে আমরা কীরকমভাবে আঁকবো, প্লেনে যেটা আছে ওপরে হচ্ছে মিথাইল, নিচে হয়ে গেল আমার ফ্লুরিন, এবং বাঁদি অ্যাবাভ দ্য, তাহলে কী হলো, রাইট সাইড যদি বেন্ড হয় তাহলে অ্যাবাভ দ্য প্লেন কোথায় যাবে, রাইট সাইডে যাবে। এটা কিন্তু আমি লিখছি না, এগুলো মনে আছে তো তোমাদের সবার, আমি এটা আগের দিন লিখিয়ে দিয়েছি অলরেডি, এটা মনে আছে তো। রাইট সাইড বেন্ড মানে অ্যাবাভ দ্য প্লেন কোথায় যাবে, রাইট সাইডে, তাহলে আমার এটা হাইড্রোজেনটা লেফটে আসবে, এটা মনে আছে তো সবার, একটু বলো এটা কি মনে আছে সবার? ঠিক আছে। আচ্ছা, এবারে ক্লোরিন তাহলে কী হবে, 1 নম্বর, ফ্লুরিন হলো 2 নম্বর, মিথাইল হলো 3 নম্বর, আমার হাইড্রোজেন 4 নম্বর। হাইড্রোজেন তাহলে ভার্টিক্যাল লাইনে নেই, তাহলে এখন 1, 2, 3 এটা ঘুরছে কিরাম, ডান দিকে, হওয়া উচিত ছিল আর, কিন্তু হবে কি, তাহলে হবে কিন্তু এস। কেন এস হবে, কারণ হাইড্রোজেনটা কিন্তু ভার্টিক্যাল লাইনে নেই। কি বলেছিলাম, হাইড্রোজেন ভার্টিক্যাল লাইনে থাকা উচিত, যদি থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডে ঘুরলে আর, লেফট হ্যান্ড সাইডে ঘুরলে এস, কিন্তু যদি ভার্টিক্যালে না থাকে তাহলে সেটা হবে না, ব্যাস হয়ে গেল। এইবারে দেখো, আমরা বলছি যখন মনে করো ফার্স্ট অ্যাটমটা সেম হয়ে যাবে তাহলে আমাকে সেকেন্ড অ্যাটম কনসিডার করতে হবে। মনে করো আমি বললাম যে একদিকে আছে CH3, আর একদিকে মনে করো আছে আমার C2H5, এটা আছে একদিকে, এইটা মনে করো লোয়ারটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা মনে করো ক্লোরিন, তাহলে এটা তো হবে 1। কিন্তু এবার দেখো CH3 আর C2H5 এর মধ্যে এটা কিন্তু হবে 2 আর মিথাইলটা হবে 3। কেন এটা 2 আর এটা 3 হলো, ভালো করে বোঝো, কারণ এইখানে যে সেকেন্ড অ্যাটম আছে, দেখো এখানে সেকেন্ড যে অ্যাটমসগুলো আছে, সেকেন্ড অ্যাটমে কে কে আছে, দেখো কার্বনও আছে, হাইড্রোজেন আছে, আর এখানে যে সেকেন্ড অ্যাটম আছে সেখানে কি আছে, সেকেন্ড অ্যাটমটা এখানে শুধু হাইড্রোজেন আছে, তাহলে এর অ্যাটমিক নাম্বার বেশি হবে, ওই জন্য এটা 2 হলো, তাহলে এটা হাইড্রোজেনটা 4 নম্বর। এবারে এটা ঘুরছে কি, বাঁ দিকে, হওয়া উচিত এস। হাইড্রোজেন বা লিস্ট প্রায়র গ্রুপ কোথায় আছে, বিলো দ্য প্লেনেই আছে, তাহলে কি হবে, এটা এসই হবে। যদি লিস্ট প্রায়র গ্রুপটা আমার বিলো দ্য প্লেন হয় তাহলে কিন্তু এস হবে। সেম জিনিস আমি যদি ফিশার প্রজেকশনে ফেলতাম তাহলে রাইট সাইড বেন্ড হয়েছে, তাহলে CH3 আর নিচে লিখবো কি C2H5। রাইট সাইড যদি বেন্ড হয় তাহলে অ্যাবাভ দ্য প্লেন যাবে রাইট সাইডে, বাকিটা হচ্ছে আমার হাইড্রোজেন বাঁদিকে। এবার দেখো হাইড্রোজেন আমার 4, এটা 1, C2H5 2, আর মিথাইল হচ্ছে আমার 3, তাহলে আমার ঘুরছে কোন দিক দিয়ে, দেখো ঘুরছে হচ্ছে ডান দিক দিয়ে। কিন্তু হাইড্রোজেনটা কোথায় আছে, হাইড্রোজেন বা লিস্ট প্রায়র গ্রুপ কোথায় আছে, ভার্টিক্যাল লাইনে নয়, আছে হরাইজন্টাল লাইনে, তাহলে এটা কি হবে, এটা হওয়া উচিত ছিল আর, কিন্তু আমরা কি লিখবো, এস লিখবো। দেখো মিলে গেছে, সেটা তোমার ফিশারে দিক তাতেও মিলবে, তোমায় যদি মনে করো এই নর্মাল এতে দেয় তাতেও কিন্তু মিলবে, মানে নর্মাল এই এ ফর্মে মানে টেট্রাহেড্রাল ফর্মে যদি দেয় তাতেও কিন্তু মিলবে। এইবারে
আর একটা রুল কি, আর একটা রুল হচ্ছে ওয়েন ডবল বন্ড ইজ প্রেজেন্ট, ওয়েন ডবল বন্ড ইজ প্রেজেন্ট, তাহলে তখন আমরা তাকে কীরকমভাবে লিখব, কারণ আমায় তো আলটিমেটলি সেকেন্ড অ্যাটম বা থার্ড অ্যাটম এটা দেখতে হবে। তাহলে মনে করো কোথাও যদি এরকম সি ডবল বন্ড সি হয়, এই সি ডবল বন্ড সিটাকে আমি কীরকমভাবে ভাঙবো, প্রথমে মনে করো সি সিঙ্গেল বন্ড সি এটা রাখবো, এই যে ডবল বন্ডটা থাকবে ডবল বন্ডটাকে আমি ব্রেক করে দেবো। আর এই ডবল বন্ডটা কার কার মধ্যে আছে, কার্বনের সাথে কার্বন, ওই জন্য কী করবো, এই কার্বনের সাথে বন্ডটাকে ভেঙে দিয়ে লিখবো আবার কার্বন, আর এই কার্বনের সাথেও তো ওই বন্ডটা ছিল, তাই ওই কার্বনের সাথেও লিখবো কার্বন। দেখো তাহলে আমরা কী করছি, সিম্পল লজিক, এই এক যে সিঙ্গেল বন্ডটা থাকছে সেটা আমার থাকবে, শুধু কী করবো আমরা ডবল বন্ডটাকে ভেঙে দেবো। এই ডবল বন্ডটাকে ভেঙে দেওয়ার পর আমি কী দেখবো, বাঁদিকের কার্বনটা কার সাথে বন্ড করেছিল, কার্বনের সাথে, তাই কার্বন কার্বন আবার একটা সিঙ্গেল বন্ড করবো। আবার ডান দিকের কার্বনটাও কার্বনের সাথে একটা ডবল বন্ড করেছিল, তাই যেহেতু ওটা ভেঙে গেছে তাই ওই কার্বনের সাথেও একটা কার্বনের সিঙ্গেল বন্ড লিখবো। সি ঠিক একই রকমভাবে যদি মনে করো এটা সি ট্রিপল বন্ড সি হতো, তাহলে কীরকমভাবে লিখতাম, সি সিঙ্গেল বন্ড সি। এবার দেখো দুটো বন্ড ভাঙলাম, তাহলে একটা বন্ডের জন্য এইরকম আর একটা বন্ডের জন্য এরকম আসবে। দেখো দেখো বোঝা গেছে কিনা, এই অবধি কি ক্লিয়ার হয়েছে? দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে। এইগুলোকে কেন করছি, কারণ আমার প্রায়োরিটি দেখতে হবে। আচ্ছা প্রায়োরিটিটা কীরকমভাবে দেখবো, দেখো এবার মনে করো কোথাও এলো আমার সি ডবল ও এইচ, এখানে এলো মনে করো সি এইচ ও, আমার বিলো দ্য প্লেনে আছে মনে করো হাইড্রোজেন, আর অ্যাবাভ দ্য প্লেনে মনে করো দিলাম ব্রোমিন। তাহলে আমি কীভাবে এবারে আঁকবো, দেখো কারণ এখানে দেখো ফার্স্ট অ্যাটম যেটা আছে, এখানে কার্বন হচ্ছে আমার ফার্স্ট অ্যাটম, আর অক্সিজেনটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাটম। দেখো এখানেও কিন্তু কার্বন ফার্স্ট অ্যাটম আর অক্সিজেন আমার সেকেন্ড অ্যাটম। এবার কি করে বুঝবে, ও তো বুঝতেই পারবে না, তাই না? তাহলে দুটোই তো সেম হয়ে গেল। ওই জন্যে এইটাকে আমরা এবারে কীরকমভাবে লিখছি, দেখো সি এর বিলো দ্য প্লেন যেরকম হাইড্রোজেন ছিল সেরকম আঁকলাম, অ্যাবাভ দ্য প্লেন ব্রোমিনটা যেরকম ছিল সেরকম আঁকলাম। এবার দেখো কার্বনের এইখানে ছিল হাইড্রোজেন, আর অক্সিজেনের সাথে কী থাকে, ডবল বন্ড। এই ডবল বন্ডটাকে আমি কী করব, একটা বন্ড আমি কেটে দেবো, সিঙ্গেল বন্ড হলো। এবারে আর একটা যে বন্ডটা ছিল তার জন্য আমি কীরমভাবে আঁকবো, কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে কার্বন, হয়ে গেল। সি ডবল এইচ কীরমভাবে আঁকবো, দেখো সি ডবল এইচ কীরম দেখতে, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচকে কোনো আলাদাভাবে কিছু করার দরকার নেই, কিন্তু ডবল বন্ড ওটাতে ডবল বন্ডটা রাখতে পারবো না। সেই ডবল বন্ডটা একটাকে যদি ভেঙে দিই তাহলে কার্বনের সাথে হবে একটা অক্সিজেন, আর অক্সিজেনের সাথে কী হবে আমার কার্বন। দেখো এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? আগে সেইটা বলো সবাই বুঝতে পেরেছো কিনা, কারণ এইখানে খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ ঠিক আছে, আমি ভেঙে দেখাই। দেখো সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ, এটাকে আমি ভাঙবো কীরকমভাবে, সি সিঙ্গেল বন্ড ও এটা তো আমায় থাকবে, আর সিঙ্গেল বন্ড ও এইচ এটাও থাকবে। আমি ডবল বন্ডটাকে ভাঙলাম, এই বন্ডটাকে যদি ভেঙে দিই, এই বন্ডটাকে ভাঙার পরে কি করব, কার্বনের সাথে কার্বন ছিল অক্সিজেন, ওই জন্য কার্বনের সাথে একটা অক্সিজেন জুড়ে দেবো, আর অক্সিজেনের সাথে কার্বন ছিল কার্বনের, তাই অক্সিজেনের সাথেও আবার কার্বন জুড়ে দেবো, হয়ে গেল। বোঝা গেছে এবারে? ঠিক আছে, এইবার দেখো কেন এটা করলাম, কারণ আমার তো দরকার সেকেন্ড অ্যাটমে কী কী আছে বা থার্ড অ্যাটম কী কী আছে, আমার তো আমার প্রায়োরিটিটা দরকার আছে অ্যাজ পার অ্যাটমিক নাম্বার, সেটা তো আগে দেখতে হবে। তাহলে ব্রোমিন যে 1 নম্বর হবে এটা নিঃসন্দেহে, এটার কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যখন এই গ্রুপটাতে দেখছি, এই গ্রুপটাতে এটা হচ্ছে ফার্স্ট কার্বন, সরি ফার্স্ট অ্যাটম, এইটা হচ্ছে দেখো সেকেন্ড অ্যাটম। এইবার সরি দুটোর ক্ষেত্রেই হচ্ছে দুটো ফার্স্ট অ্যাটম। এবার দেখো আমি নিচের যে গ্রুপটা আছে মানে সিএইচও গ্রুপটার ক্ষেত্রে সেকেন্ড অ্যাটম কোনগুলো, দেখো এটা সেকেন্ড, এটা সেকেন্ড, আর এটা সেকেন্ড, ঠিক করে লক্ষ্য করো এই তিনটেই কিন্তু সেকেন্ড অ্যাটম, কারণ কার্বনের সাথে যে লিঙ্কগুলো আছে প্রত্যেকটাই দেখো সেকেন্ড অ্যাটম। এইটা হচ্ছে দেখো থার্ড অ্যাটম, এটা হচ্ছে আমার থার্ড অ্যাটম আসবে। দেখো এই অবধি কি বোঝা গেছে? দাঁড়াও, দুটো গ্রুপের ক্ষেত্রেই আগে ফার্স্ট অ্যাটমটা বোঝার চেষ্টা করো। দেখো আমি যদি এখানে সিএইচওটাকে আঁকতাম, সি সিঙ্গেল বন্ড এইচ, আর আমরা এখানে কি করব, ডবল বন্ড ও, এটাকে ব্রেক করব। দেখো কীরমভাবে, সিএইচ এটা হচ্ছে সিঙ্গেল বন্ড ও হলো। এবার কি করব, যেই ডবল বন্ডটাকে আমি যদি আমি ভাঙতে চাই তাহলে কি করব, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, অক্সিজেনের সাথে কার্বনের বন্ড, হয়ে গেল। এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো এই অবধি সবাই বুঝতে পেরেছো তো? এই অবধি ক্লিয়ার আছে তো? ঠিক আছে, এবার দেখো যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। দেখো ফার্স্ট যে অ্যাটমটা আছে সেটা কি কার্বন,
এখানে ফার্স্ট অ্যাটম কি আছে, কার্বন হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটম। তাহলে আমি এইভাবে ডিফারেন্সিয়েট আউট করতে পারছি না। এবার আমি কি করতে হবে, সেকেন্ড অ্যাটম দেখতে। তাহলে কার্বনের সাথে যে কটা এরম জুড়ে আছে প্রত্যেকটাই সেকেন্ড অ্যাটম। তাহলে আমার সেকেন্ড অ্যাটম হলো এইখানে এই তিনটে, আর এখানে সেকেন্ড অ্যাটম কী হবে, কার্বনের সাথে দেখো তিনটে জুড়ে আছে, এইটা হচ্ছে এই তিনটে। দেখো এবার কি বোঝা গেছে সেকেন্ড অ্যাটম কোনগুলো। এইটা কি ক্লিয়ার হয়েছে আগে দেখো, সবার ক্লিয়ার হয়েছে তো? আগে এই জায়গাটা পুরো ক্লিয়ার না হলে অসুবিধা হবে, এই জায়গাটা আগে বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা। এইটা ক্লিয়ার হয়েছে তো? অর্চিশা, মনামি, তোমরা সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? ঠিক আছে, তাহলে এইবার দেখো এইখানে কি আছে, এখানে সেকেন্ড অ্যাটম যেটা আছে, সেকেন্ড অ্যাটম এখানে কি আছে, তিনখানা অক্সিজেন, আর এখানে সেকেন্ড অ্যাটম কি আছে, কি আছে বলো, দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন। তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি, এটার বেশি। তাহলে COOHটা কী হবে, 2 নম্বর আসবে। দেখো এইটাই বলছিলাম, দেখো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড, কার্বনের সাথে যে কটা লিঙ্ক আছে দেখো সেকেন্ড, এখানে দেখো সেকেন্ড কী হবে, অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন। তাহলে আমার 2 নম্বর গ্রুপ বা প্রায়োরিটিতে 2 নম্বর কে আসবে, এইটা হবে আমার 2 নম্বর প্রায়োরিটি, এটা হবে দেখো আমার 3 নম্বর প্রায়োরিটি, হাইড্রোজেন হবে অলওয়েজ লিস্ট, কারণ একদম কম। তাহলে এইবারে দেখো আমার 1 2 3 4 তো পেয়ে গেছি। এবার 1 2 3 দিয়ে আমি ঘোরাবো, 4টাকে তো আমি দেখবো না। 1 2 3 দিয়ে যদি ঘোরাই তাহলে কী আসবে, রাইট সাইডে ঘুরছে। এবার রাইট সাইডে ঘোরার পরে দেখবো হাইড্রোজেনের বা লিস্ট প্রায়োর গ্রুপের পজিশন কী আছে, বিলো দ্য প্লেন। তার মানে এটা কী আসবে, এটা এস আসবে, সরি এটা আর আসবে, কারণ যেটা হওয়ার কথা সেটাই হবে, কারণ হাইড্রোজেন বিলো দ্য প্লেনে আছে। তাহলে আমার আর আসবে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কি সবার, আগে বলো। আচ্ছা, এইবারে লাস্ট কোশ্চেন বলছি কেন, লাস্ট একটা জিনিস একটুখানি বলে দিই যে ইফ অ্যাটমিক নাম্বার বিকামস ইকুয়াল অ্যাটমিক ওয়েট ক্যান বি কনসিডার্ড। যখন অ্যাটমিক নাম্বারটা সেম হয়ে যাবে তখন আমরা অ্যাটমিক ওয়েট ভাববো। মনে করো আমি বললাম কার্বনের একদিকে ক্লোরিন আছে, একদিকে টিট্রিয়াম আছে, একদিকে ডিউটেরিয়াম আছে, একদিকে হাইড্রোজেন আছে। সরি 1 মিনিট, এটাকে আগে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন করি, নাহলে হবে না। দেখো তাহলে সেক্ষেত্রে কী করব, দেখো অ্যাটমিক নাম্বার যদি বলি তাহলে হাইড্রোজেন ডিউটেরিয়াম টিট্রিয়াম সবারই তো অ্যাটমিক নাম্বার সেম। যখন অ্যাটমিক নাম্বার সেম হবে তখন আমি কিভাবে ভাববো, তখন কিন্তু আমি ভাববো অ্যাটমিক ওয়েট দিয়ে। তাই ক্লোরিনকে নিয়ে কোনো অসুবিধা নেই, 1 আসবে, কিন্তু টিট্রিয়াম 2 আর ডিউটেরিয়াম 3, হাইড্রোজেন আসবে 4, ব্যাস। এই লজিকটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা ফিশার প্রজেকশনে আসি কিরাম আসবে, রাইট সাইড বেন্ড আছে, তাহলে ক্লোরিন আর নিচে কি আসবে, টিট্রিয়াম। অ্যাবাভ দ্য প্লেন রাইট সাইড, বিলো দ্য প্লেন তার মানে আসবে আমার লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমার এটা এলো 1, এটা আসছে আমার 2, এটা আসছে আমার 3, 4 নম্বরটাকে আমি লিখতে পারি এরকম, কিন্তু আমি ঘোরাবো কি 1 2 3 দেখে। তাহলে 1 2 3 মানে ঘুরছে কোথায়, আমার লেফট হ্যান্ড সাইডে ঘুরছে। হওয়া উচিত ছিল এস, কিন্তু এস কি হবে, হবে না। কেন, কারণ লিস্ট প্রায়োর যে গ্রুপটা আছে সেটা কোথায় আছে, সেটা আছে আমার হরাইজেন্টাল লাইনে। তাহলে এটা কি হয়ে যাবে, আমার আর হয়ে যাবে। এবার দেখো নর্মাল প্রজেকশন থেকে আমি পাচ্ছি কিনা। নর্মাল প্রজেকশনে কি আসছে, যেটা বিলো দ্য প্লেনে আছে সেটাই লিস্ট প্রায়োর গ্রুপ, কোনো অসুবিধা নেই। তাহলে আমার 1 2 3 কীভাবে ঘুরছে, আমার রাইট হ্যান্ড সাইডে ঘুরছে, তার মানে এটা হয়ে যাবে আমার করসপন্ডিং আর। দেখো বোঝা গেছে কি পুরোটা। রোজলিনা, তফা, তোমরা একটুখানি বলো, তোমাদের কাছ থেকে আর কিছু পাচ্ছি না, তোমরা একটু বলো আর এস এই জায়গাটায় বুঝতে পেরেছো কিনা, কারণ আর এসের একটা কোশ্চেন থাকবেই, 100% শিওর থাকো, একটা কোশ্চেন আসবেই। এই অবধি কি বোঝা গেছে? ঠিক আছে, আমার এইটাই একটু দরকার ছিল, কারণ তোমাদের শুধু আর এসই আছে, আর কিছু নেই, মানে এনানশিওমার অথবা রেসিমিক মিক্সচার ফিক্সচার ওই সব ডায়াস্টিরিওমার এগুলো তো দেয়নি, বাট আর এসটা তোমাদের আছে, ওই জন্য আমি একটুখানি বলে দিলাম। হ্যাঁ, ডিএল এগুলো কিন্তু আমরা আলাদাভাবে ওরকম বলতে পারি না, ডিএল মিক্সচার ওরকম বলা যায় না, তাই আর এসটা আমরা বলতে পারবো, বাট কোনটা ডি হবে কোনটা এল হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। নিঃসন্দেহে যদি আমার মনে করো কাইরাল সেন্টার হয়, এইটা কিন্তু মনে রাখবে যে কাইরাল সেন্টার অ্যান্ড নো প্লেন অফ সিমেট্রি, যদি কোনো প্লেন অফ সিমেট্রি না থাকে তখন কিন্তু হবে কাইরাল মলিকিউল, তখন হবে সেটা কাইরাল মলিকিউল, এবং তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তখন হবে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। যেরকম আমি এক্সাম্পল দিয়ে একটুখানি বুঝিয়ে দিই, মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি যে CH3
আর কাইরাল মলিকিউল, সরি কাইরাল সেন্টার কখন হয় এটা জানো তো? কাইরাল সেন্টার কোনটা এটা তো বলে দিয়েছিলাম, কি বলেছিলাম বলো? কাইরাল সেন্টার মানে কি, কার্বনের চার ধারে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে, ব্যাস এটা হচ্ছে আমার কাইরাল সেন্টার। চারটে এরকম ডিফারেন্ট থাকবে, R1 R2 R3 R4, তার মানে সেটা হচ্ছে কাইরাল সেন্টার। বাট কাইরাল সেন্টার মানেই যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে তা কিন্তু নয়। কাইরাল সেন্টারের সাথে প্লেন অফ সিমেট্রি থাকবে না, অ্যাবসেন্ট যদি থাকে তবে হবে কাইরাল মলিকুল। যেরকম একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করো CH3, এদিকে আছে H, এদিকে আছে ক্লোরিন, এদিকে আছে ফ্লোরিন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার কাইরাল সেন্টার, ইভেন কাইরাল মলিকিউল হচ্ছে। কেন? কারণ দেখো কোনো সিমেট্রিক্যাল প্লেন নেই, এমন কোনো প্লেনই ওটাকে আমি কাটতে পারবো না যে দুটোকে আমি সমান ভাগে ভাগ করে দেবো, এরকম কোনো প্লেন নেই। আর কাইরাল মলিকিউল মানে সেখানে RS দুখানা এরকম স্ট্রাকচার আসবে। কিন্তু আর একটা মনে করো আমি বললাম যে CH3, এদিকে আছে মনে করো HOH, আর মনে করো এইখানে আছে আমার HOH, আর নিচেও আছে CH3। ঠিক মতো যদি লক্ষ্য করো তাহলে দেখো এইটাও কিন্তু আমার কাইরাল সেন্টার, দেখো চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, এটা কাইরাল সেন্টার। আবার এইটাও দেখো কাইরাল সেন্টার, এটাও হচ্ছে আমাদের কাইরাল সেন্টার, তাই না? তাহলে এইটা কি আমার কাইরাল মলিকিউল হবে? হবে না। কারণ দেখো এই মাঝখানে একটা প্লেন আছে যেটা কিনা প্লেন অফ সিমেট্রি। আমি এইভাবে যদি এটাকে ভেঙে দিই, মানে এই জায়গা দিয়ে যদি এটাকে কেটে দিই, তাহলে দেখো দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। এই জন্যে অল ওভার এটাকে কিন্তু আমরা বলবো অ্যাকাইরাল মলিকিউল, এটা কিন্তু কাইরাল হবে না, এটা কিন্তু হয়ে যাবে আমাদের করসপন্ডিং অ্যাকাইরাল মলিকিউল। এই যদি বুঝতে পেরেছো তোমরা? এটা কি বোঝাতে পেরেছি? দেখো সেন্টার কাইরাল কিন্তু মলিকিউল অ্যাকাইরাল। হ্যাঁ বলো। হ্যাঁ সেইগুলো আলাদা, আমরা এখন ওইগুলোর দিকে যাচ্ছি না। মানে ওটা ডিফারেন্ট থিং, মানে ওটা অ্যাসিমেট্রিক সেন্টার আসবে, সেটা পুরোপুরি আলাদা। আমরা কাইরাল সেন্টারটাই শুধু করছি, কারণ তোমার শুধুমাত্র তো RS আছে, তোমাদের আর তো কিছু নেই। তোমাদের তো কাইরাল সেন্টার দিয়ে ওরকম তো নেই, RSটা দিয়ে দিয়েছে। সেই RS দিয়ে যেহেতু দিয়েছে, সেইটা আমি জাস্ট একটুখানি মানে এক্সট্রা পার্ট একটুখানি বলে দিচ্ছি। বাট তুমি যেটা বলছো না যে মানে কাইরাল সেন্টার ছাড়া যেটা হবে সেটা অ্যাসিমেট্রিক, সেটা পুরোপুরি আলাদা পার্ট, আমরা ওইদিকে এখন যাচ্ছিই না। ওইটা তোমার মানে ওই সব জিনিস তোমাদের সিলেবাসে একদমই নেই, ওটা আমরা যাচ্ছিই না, ছেড়ে দাও ওটা। মানে ওগুলো কম্পিটিটিভ এক্সামে আছে, ওগুলো মানে এখন তো একদমই দরকার নেই মাথা ব্যথা করার। আচ্ছা এইবার আরেকটা জিনিস একটুখানি বলবো। হ্যাঁ, যেখানে প্লেন অফ সিমেট্রি থাকবে এগুলোকে কিন্তু আমরা বলবো মেসো কম্পাউন্ড। প্লেন অফ সিমেট্রি যেখানে থাকবে সেটা হয়ে যাবে কিন্তু মেসো কম্পাউন্ড। আচ্ছা আর একটা কী বলবো ভাবলাম, গুলিয়ে গেল। হ্যাঁ এইটা একটুখানি করো, সেটা হচ্ছে ক্লোরিন, এদিকে মনে করো ব্রোমিন, এটা মনে করো CH3। আমি কিন্তু এটা আমার মন থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো সেন্টার আছে, দুটো সেন্টারে RS বার করো। RSটা বার করে বলবে। হ্যাঁ বলো। হুম হুম। আচ্ছা এটা ও বলেছে, আর কারো কি এসছে কিছু? আমি দেখিনি এখন, আমি মানে এরম নয় যে আমি মানে এ করে লিখেছি, ও বলেছে তাই লিখেছি। বাকি আর কারো কিছু এসছে? এইটা কি এসছে বাকি? একই এসছে? আচ্ছা ঠিক আছে, এবার একটু আমরা দেখে নিই কিরম আসছে। এটা 1,
ক্লোরিন নিঃসন্দেহে 1 আসবে, এটা কিন্তু আসবে 2 এই সেন্টারটা। কেন? কারণ এখানে দেখো কার্বন আছে, কার্বনের পরে আবার ব্রোমিন, হাইড্রোজেন, CH3 আছে, তাই প্রথমটা কার্বন আছে, দ্বিতীয়টা কিন্তু ব্রোমিন, আর এইটা কিন্তু আসবে দেখো 3, এটা কিন্তু আসবে আমাদের S, এটা আসবে S। ঠিক করে লক্ষ্য করো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে 2 নম্বর যে পজিশনটাকে আমরা ধরেছি ওখানে ফার্স্ট অ্যাটম কার্বন, আবার 3 নম্বর যেটা ধরেছি ওখানেও ফার্স্ট অ্যাটম কার্বন, কিন্তু সেকেন্ড অ্যাটমটা দেখো 2 নম্বর পজিশনে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে, আর সেকেন্ড অ্যাটমগুলো ওর ক্ষেত্রে কী আছে, শুধু হাইড্রোজেন আছে। তাহলে 2 নম্বর হবে নিচেরটা, 3 নম্বর হবে ডান দিকেরটা, তাহলে ওটা হলো S। এবার যদি আমি নিচেরটার জন্য আমরা ডিটারমাইন করার চেষ্টা করি, তাহলে কী হবে, 1 নম্বর হবে ব্রোমিন। আচ্ছা, মিথাইল আর এই গ্রুপটার মধ্যে এটা হবে 2 নম্বর, মিথাইলটা হবে 3 নম্বর, হাইড্রোজেন হচ্ছে 4 নম্বর, যেটা বিলো দ্য প্লেনে আছে, কোনো অসুবিধা নেই, এটাও 4 নম্বর ছিল, মানে ওটার রেসপেক্টে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে হবে আমার 1 2 3, এটা হচ্ছে উল্টো দিকে ঘুরবে, এবং এটা হচ্ছে S হবে, এটাই কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার 1 এলো, দাঁড়ানো, হ্যাঁ 1 2 3, ঠিক আছে, 1 2 3 আসবে, এবং হাইড্রোজেন বিলো দ্য প্লেনে আছে, ওটা S হবে। প্রথমটার ক্ষেত্রে কিন্তু ওটা নর্মালি আমাদের কি হয়েছিল, 1 2 3, হ্যাঁ ঠিক আছে, এসই হবে, দুটোই S হবে দেখো। আচ্ছা, এইবার এইটাকে মনে করো আমি যদি ফিশার প্রজেকশানে দেয়, তাহলে তোমরা কি আঁকতে পারবে কি পারবে না দেখো। তাহলে উপরে কি হবে, ক্লোরিন, কারণ আমি কি দেখবো, যেটা প্লেনে আছে। এবার ক্লোরিন থেকে নিচে যেটা এসছে সেটা কি এসছে দেখো, লেফট সাইড বেন্ট, তাই না? ক্লোরিন থেকে নিচে যেটা এসছে সেটা হচ্ছে লেফট সাইড বেন্ট, তাহলে লেফট সাইড বেন্ট হলে কী হবে, অ্যাবাভ দ্য প্লেন লেফট সাইড, আর বাকিটা যাবে আমার ডান দিকে। এবার দেখো নিচের এই যে কার্বন, নিচের এই কার্বনটাকে যদি দেখি তাহলে সেটা কী হবে, রাইট সাইড বেন্ড। তাহলে নিচের কার্বন থেকে আবার যদি আমি নিচের দিকে যাই তাহলে এটা হলো ব্রোমিন। এই রাইট সাইড বেন্ড মানে অ্যাবাভ দ্য প্লেনটা কী আসবে আমার রাইট সাইডে, আর বাঁ দিকে আসবে তার মানে আমার হাইড্রোজেন। এই অবধি দেখো সবার ক্লিয়ার হয়েছে? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কি? চলো, এবার দুটো সেন্টার কাইরাল আছে, এবার আমি ফিশার থেকে ভাবছি কীভাবে করব। তাহলে এইটা 1 নম্বর, এবারে এর রেসপেক্টে, এই সেন্টারের রেসপেক্টে নিচের এইটা হবে 2 নম্বর, এটা হবে আমার 3 নম্বর। দেখো তাহলে আমার কোন দিকে ঘুরছে, আমার ঘুরছে হচ্ছে দেখো ডান দিক, তাই না, 1 2 3 এই রকম ঘুরছে, কিন্তু হাইড্রোজেন কোথায় আছে, হরাইজেন্টাল লাইনে, তাহলে এটা কি হবে আমার S হবে। আচ্ছা, এবার নিচেরটাকে ভাবছি, ব্রোমিন হচ্ছে 1 নম্বর, এর রেসপেক্টে ওপরের এই পুরো টোটাল সেন্টারটা হবে আমার 2 নম্বর, এবং মিথাইলটা হবে আমার 3 নম্বর, তাহলে ঘুরবে কোথায়, আমার ডান দিকে, তাহলে এটাও হচ্ছে আর হওয়া উচিত, কিন্তু হবে কি, হবে হচ্ছে S। কেন? কারণ হাইড্রোজেন আছে, বা লিস্ট প্রায়োর যে গ্রুপটা আছে সেটা কিন্তু আমার কোথায় আছে, আমার নর্মাল হরাইজেন্টাল লাইনে আছে। দেখো ক্লিয়ার হয়েছে? পুরো জিনিস বোঝা গেছে তো? আচ্ছা, এইবারে আজকের এটাতে ক্লাসটাতে বলো কার কি অসুবিধা আছে, আর কোনো ডাউট থাকলেও বলতে পারো। দাও। এই S8 নিঃসন্দেহে S8 S6-এর থেকে যথেষ্ট বেশি স্টেবল, এবং আমি যে এক্সপ্লেনেশনটা বলেছি ওটাই S8 S6-এর থেকে যথেষ্ট বেশি স্টেবল। আমি যে তোমার এক্সপ্লেনেশনটা বলেছিলাম একই এক্সপ্লেনেশন, ওটা বললাম না যে S8-এর ক্ষেত্রে অ্যাঙ্গেল স্ট্রেনটা অনেক কম, এবং লোন পেয়ার রিপালশনটা কমে যাচ্ছে, কারণ অনেক বড় সাইজ এবং ফ্রি হয়ে যাচ্ছে ও। আর S6 হচ্ছে কম্প্যাক্ট, ওখানে লোন পেয়ার রিপালশনটা বাড়বে, ওটাই রিজন। রিং স্ট্রেন দাঁড়াও দেখছি। আরে এটা তো অন্য অন্য এদের প্রশ্ন, তুমি এইটা একটুখানি আগে করে নাও, আমি এগুলো বলে দেবো তোমাকে, অসুবিধা নেই। এটা তো সলিউশনের প্রশ্ন। ভেপার প্রেশার দিয়েছে তো, ভেপার প্রেশার অফ ANB দিয়েছে, সলিউশনের প্রশ্ন এটা। ভেপার প্রেশার দিয়েছে, সলিউশনের প্রশ্ন, এটা আমি করে দিয়ে পরে, আগে আমি এই চ্যাপ্টারটা একটুখানি কমপ্লিট করে নিই তার। এই বাকিদের কিছু আছে প্রবলেম, একটু বলে দাও।
আচ্ছা, সবাইকেই একটু বলছি যে এইগুলো কিন্তু একটু আমি ভালো করে পড়ে নিও। আর যদি কোনো ধরনের কোনো কনসেপচুয়াল প্রবলেম থাকে সেটা আমাকে বলবে। আমি তো এই কদিন পুরোপুরি অ্যাভেলেবেল থাকবো। তোমাদের সেই 14 তারিখে তো পরীক্ষা। যার যেখানে যা কিছু প্রশ্ন, যেরকম রোজলিনা প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমি সেগুলো বলে দিয়েছি। তোমাদের যা যাবতীয় লাগবে প্রশ্ন সেটা জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। আমি অ্যাভেলেবেলও থাকবো। যদি মনে করো কোথাও কিছু কনসেপচুয়ালি প্রবলেম থাকে সেটাও বলবে, অসুবিধা নেই, আমি এগুলো বলে দিয়ে। বাট ভালো করে পড়ে নাও, এক্সাম ভালো হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, একটু স্বভাবতই কি পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এটাই যদি মনে করো পুরোটাই ডেসক্রিপটিভ থাকতো, তোমার বরঞ্চ হয়তো বেশি মার্কস পেতে, আমার যা মনে হয়। বাট এমসিকিউ হওয়ার কারণে একটা জিনিস তো অসুবিধা হবে যে তোমার দু একটা যদি না জানা থাকে একটু প্রবলেম হয়তো ফেস করবে তোমরা। তবে নেগেটিভ মার্কিং তো নেই, অত চাপ নেই। বাট আমার যা মনে হয় তোমাদের প্রত্যেকের এক্সামই ভালো হবে। যদি আমি যা পড়িয়েছি যদি মোটামুটি ঠিকমতো পড়তে পারো, এক্সাম সবারই ভালো হবে। ঠিক আছে, আজ তাহলে এই অবধি রইলো। হ্যাঁ বলো। কি হয়েছে বলো? কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি HClO4, HClO3, HClO2, HClO। HClO4, HClO3, HClO2, HClO, মানে অপশান সিটা হবে। এটা তো অলরেডি আমি একদিন একবার পড়িয়েছি তো, এইটা তোমাদের বলেছিলাম তো। HClO4 যদি দেওয়া থাকে, ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে বলছি তো, হতে পারে না। HClO4 গ্রেটার দ্যান কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি একদম 100% শিওর। HClO4 গ্রেটার দ্যান HClO3 গ্রেটার দ্যান HClO2 গ্রেটার দ্যান HClO। এটা কোথা থেকে দেখেছো? মানে এটা মানে এই পার্টিকুলার জিনিসটা কোথা থেকে দেখেছো বলো? ও, বাট ভুল আছে, একদম শিওর বলছি, ভুল আছে। তুমি শিওর থাকতে পারো ভুল আছে একদম, এটা একদম শিওর। আচ্ছা, এইটাই আমি একটা এতে বলেছিলাম যে এইটার অর্ডারটা কিন্তু এই রকম থাকে। এটা কিন্তু গ্রুপ 17-এর ক্ষেত্রে। আর গ্রুপ 15-এর মনে আছে আমি একটা অর্ডার বলেছিলাম, সেটা হচ্ছে ওই বলো না, H3PO2 গ্রেটার দেন কিন্তু হবে H3PO3 গ্রেটার দেন হবে H3PO4। এই অর্ডারটা কিন্তু উল্টো হবে, এটা কিন্তু আমি বলেছিলাম এবং দুটো রিজনও বলেছিলাম। যে HClO4 এর ক্ষেত্রে কি হয়েছে, নাম্বার অফ OH এটা ফিক্স, আর ডবল বন্ডের অক্সিজেনগুলো চেঞ্জ হতে থাকছে। আর এখানে কি হয়েছে বলো তো, এখানে হচ্ছে নাম্বার অফ যে OH-টা হচ্ছে সেটা ডিফারেন্স, আর নাম্বার অফ ডবল বন্ডের অক্সিজেনটা ফিক্স। তাই দুটোর রিজন আলাদা পুরোপুরি। ওই জন্য অতটা তো আমরা এখানে এক্সপ্লেনেশন বেসড কোশ্চেন আসবে না, কিন্তু অ্যাটলিস্ট এই অর্ডারটা যেন আমার মনে থাকে। এই যদি ফসফরাসের ক্ষেত্রে দেয়, তাহলে যেখানে অক্সিডেশন স্টেটটা কম সেটা কিন্তু বেশি অ্যাসিডিক। আর ক্লোরিনের যে অর্ডারটা আছে সেটা হচ্ছে যেটার অক্সিডেশন স্টেট বেশি সেটা মোর অ্যাসিডিক। সাধারণত অক্সিডেশন স্টেট বেশি হলেই সেটা বেশি অ্যাসিডিক হবে, এটাই নিয়ম। বাট ফসফরাসের ক্ষেত্রে জিনিসটা আলাদা, এবং তার রিজন আমি অলরেডি, ও হ্যাঁ মনামিও আগের দিনে এটা বলছিল, ওর কি ক্লাসে জিজ্ঞাসা করেছিল, রিজনটা ওরা মানেনি, যাই হোক। বাট রিজনটা হচ্ছে ওটাই যেটা আমি তোমাকে বলেছিলাম, ওটাই রিজন। যে নর্মাল একটা ডবল বন্ডের অক্সিজেন তিনটেকে টানছে, একটা ডবল বন্ডের অক্সিজেন দুটোকে টানছে। আর H3PO2 এর ক্ষেত্রে একটা ডবল বন্ডের অক্সিজেন একটা OH-কে টানছে। ওই জন্য H3PO2 মোর অ্যাসিডিক দেন H3PO3 দেন H3PO4। আর HClO4 এর ক্ষেত্রে কিন্তু ওটাই বেশি অ্যাসিডিক হবে দেন HClO3, HClO2, HClO। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, আমি তাহলে কারোর যদি কিছু প্রবলেম মনে করো এখন না থাকে, তাহলে আমি রেকর্ডিংটা আপাতত বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, একটুখানি তফা আর রোজলিনা বলো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। যদি প্রবলেম না থাকে তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করব। তফা আর রোজলিনা আছে কি না কে জানে। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি, আমি আমার কাছে হাফ রেকর্ডিংটা আছে, আর হাফটা আমি করে আমি তোমাদের তোমাদের পাঠাবো। আমি রবিবারের মধ্যে পুরো মানে দিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তা করো না, আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি, পুরোটাই পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি রেকর্ডিংটা বন্ধ করলাম, আজকের রেকর্ডিংটা বন্ধ করছি।